শুদ্ধ চিন্তা, সুন্দর কথামালা আর ভিন্নধর্মী ইশতেহার দিয়ে ডাকসু নির্বাচনে মনোযোগ কেড়েছিলেন নায়কোচিত এক তরুণ। হেভিওয়েট কয়েক প্রার্থীকে পেছনে ফেলে আলোচিত হন স্বতন্ত্র এই প্রার্থী। তিনি শামীম হোসেন। বর্তমানে ইংরেজি বিভাগের লেকচারার হিসেবে আছেন নর্দার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশে। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তাঁর শ্রেষ্ঠ সময়ে পরিশীলিত চিন্তা, প্রতিভা ও স্মার্টনেসের সমন্বয়ে তিনি হয়ে উঠেছেন আইকনিক পার্সোনালিটি। কিছু আলোচনা সমালোচনা ছাপিয়ে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার এই যাত্রা তুমুল অনুপ্রেরণার। এশিয়া পোস্টার আলাপনে আজকের পর্বে আমরা শামীম হোসেনের সাথে আলোচনা করব তার জীবনের টার্নিং পয়েন্ট, তারুণ্যের নতুন বাংলাদেশ, ছাত্র রাজনীতির সম্ভাবনা ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে। আমাদের আমন্ত্রণে স্টুডিওতে হাজির হয়েছেন তিনি। আর এশিয়া পোস্ট আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবিদ আজম। শামীম হোসেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শামীম, আপনাকে দেখলেই যেন একটা আলোর ঝলক চোখে লাগে এবং শুরুতেই জানতে চাইবো যে আপনি নতুন করে শিক্ষকতা পেশায় যোগ দিয়েছেন, কেমন লাগছে আপনার? মোটামুটি ভালোই লাগছে। আমি যেহেতু দীর্ঘদিন এডটেকে পড়িয়েছি, না অনলাইন প্ল্যাটফর্মগুলোতে পড়িয়েছি, তার আগে কোচিং সেন্টারের একসময় কোর্স কোঅর্ডিনেটর ছিলাম। সো বড় বড় প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ হয়েছে। এবার প্রাতিষ্ঠানিকভাবে নতুন করে বিশ্ববিদ্যালয়ে আসলে পড়ানো শুরু করেছি, ফলে একটা নতুন অভিজ্ঞতা আমার কাছে যেটা মনে হচ্ছে কিছুটা রোমাঞ্চকর মনে হয়। এই অভিজ্ঞতা আসলে কিছুদিন আগেই স্টুডেন্ট ছিলাম বিশ্ববিদ্যালয়ে, দেখা যায় আমার রেজাল্টও কিছুদিন পরে বের হবে। মানে সম্প্রতি আমি মাস্টার শেষ করেছি, একেবারে শেষ করার পরপরই আসলে শিক্ষকতায় যাওয়া। তো নিজের স্টুডেন্ট থেকে টিচার হওয়া, আসলে দুইটার মধ্যে যে ডিফারেন্স তৈরি হয়, এটা আস্তে আস্তে তৈরি হচ্ছে আসলে। যদিও শিক্ষকতায় কিন্তু আরও বেশি নিজেকে ব্যস্ত রাখতে হয় পড়াশোনার ভেতরে, অর্থাৎ স্টুডেন্ট হিসেবে আমি যে জিনিসগুলো স্কিপ করে গেছি, ফাঁকি দিছি, সেগুলো এখন আমাকে কাভার দেওয়া লাগছে, আরও বেশি করে পড়া লাগছে। সো একজন টিচারকে আসলে স্টুডেন্ট চেয়ে অনেক বেশি পড়তে হয়। সেই জায়গাতে আসলে ব্যাপারটাকে আমি নতুন করে আমি যে সকল জিনিস বাদ দিয়ে গিয়েছি জীবনে, সেগুলোকে আমাকে রিভিশন দিতে হচ্ছে। শামীম, ডাকসু নির্বাচনে আপনার ভিন্ন ধর্মী ইশতেহার এবং শুদ্ধ সাবলীল যে চিন্তা এবং বক্তব্য, সেগুলোর কারণে বেশ আলোচনায় এসেছেন আপনি এবং একরকম ঝড় তুলেছিলেন। বড় রাজনৈতিক দলের ব্যানারে না দাঁড়িয়ে এই যে স্বতন্ত্র হিসেবে, একক হিসেবেও যে দু একজন হেভিওয়েট প্রার্থীকে পেছনে ফেলে আপনার তৃতীয় অবস্থান ধরে রেখেছিলেন, তো ওই নির্বাচনটা আপনার কাছে কতটা চ্যালেঞ্জ ছিল? নির্বাচনে অনেক বেশি চ্যালেঞ্জ ছিল, কারণ যেটা হয় জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা আমাদের সংসদীয় আসনগুলো 300 আসনে বিভক্ত করি, ফলে পুরা পার্টির কিন্তু ফোকাস থাকে প্রত্যেকটা মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে। কিন্তু ডাকসু নির্বাচনের ক্ষেত্রে যেহেতু এটা ইন্টারিমের সময় প্রথম নির্বাচন ছিল, ফলে যেমন পুরা দেশের একটা প্রেশার ছিল এবং বড় পার্টি যেগুলো বাংলাদেশে এক্সিস্টিং আছে প্রত্যেকেরই এখানে নজরদারি ছিল এবং প্রত্যেকে তার সর্বোচ্চটা এখানে ইউটিলাইজ করছে। যেমন কোনো একটা ছেলে যদি সাতক্ষীরা থেকে আসে বা খুলনা থেকে আসে, ও যে গ্রাম থেকে এসেছে, ওই গ্রামের যে ওই দলের নেতা আছে, সে বাড়ি যেয়ে পর্যন্ত ভোট চেয়েছে। এটা আপনারা দেখেছেন। শুধু চেয়েছে না, এমনকি হাই স্কুলের প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক রয়েছেন বা কলেজের টিচার, তারা যে পার্টি অ্যাপ্লিয়েট করে সেখান থেকে স্টুডেন্টদেরকে ফোন দিয়ে ভোট চেয়েছে। ফলে দেখা যায় তারা জাতীয়ভাবে সর্বোচ্চ শক্তি যেখানে প্রয়োগ করেছে, সেখানে আমার মতো একজন একক ব্যক্তিকে আসলে ফাইট করা খুবই টাফ। তাছাড়া এইসব যেহেতু একটা মিস ইনফরমেশনের টাইম ছিল, আমরা ইন্টারিম টাইম এটা অনেক বেশি দেখেছি। প্রচুর পরিমাণে বাংলাদেশে আসলে এখন ইনফরমেশন কোনটা যে রাইট অ্যান্ড রং, ওই টাইমটাতে প্রচণ্ড ছড়ানো হয়েছিল। তো যার কারণে আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল যে এই অনলাইন জায়গাটাতে আসলে নিজের ইমেজ ক্লিয়ার রাখা এবং নানা ধরনের প্রোপাগান্ডাকে আমাকে আসলে মিট করতে হয়েছে। একই সাথে যেমন আমি ফিল্ডে একেবারেই নতুন, নানা জায়গায় আমার নতুনভাবে ক্যাম্পেইন করতে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে যে ফিনান্সিয়াল স্ট্যাবিলিটির দরকার আছে, সেগুলো আমার নিজেরই ছিল, যেহেতু আমি অনেকদিন এর থেকে আছি। তো তার বাইরেও আমার যে কর্মী বলে একটা বড় বাহিনী থাকে, আসলে ক্যাম্পেইন করতে এটা কিন্তু খুব প্রয়োজন যে আপনাকে ডেডিকেটেড পার্সন থাকবে বিভিন্ন জায়গাতে, নিশ্চয়ই কাজ করবে। সেটা যেহেতু আমার ছিল না, সেক্ষেত্রে আমাকে এককভাবে নতুন করে রিবিল্ডিং করা লাগছে ব্যাপারটাকে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পার্টির লয়ালিস্ট থাকে, আমাদের তো ডেভিয়েটিং লয়ালিস্ট। সো দেখা যায় আমার ক্যাম্পেইনে যারা কাজ করছে অনেকে আমার পরিচিত, প্রথমবার দেখা হয়েছে এরকম, তাদের সাথে ক্যাম্পেইন করছে এরকম অনেকেরই আমি দেখেছি। আমি যতটা জানি যে আপনার তো হাজার হাজার স্টুডেন্ট আছে, তারা অনেকে ভলান্টিয়ারলি কাজ করেছে এবং সেটা করেছে বলে আমরা অনেক দূর রিচ করতে পেরেছি। এর বাইরেও দেখা যায় অনেকেই আমাদের সাথে কাজ করেছে, দেখা যায় যে আমার জন্য কাজ করেছে কিন্তু ভোট চাইছে অন্য কারোর, এরকম ঘটনা অহরহ ঘটেছে। এবং শুধু আমার ক্ষেত্রে না, অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রেও এটা হয়েছে। সো নানা ধরনের চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হয়। সো হলের ক্ষেত্রে যেটা হয় যে অনেক হলগুলোতে দেখা যায় যে রুমে রুমে যে আমাদের এগেনস্টে বলে আসা হয়েছে। সো এই সব ড্যামেজগুলো কন্ট্রোল করার মতো যে ক্যাপাসিটি তৈরি করতে হবে, এটা আসলে খুব কম সময়ে
এটা ম্যানেজ করা আসলে টাফ। মানে তারা যে টেকনিকগুলো ফলো করে আমাদের অপোজিশন, আমরা সবাই তো এই ট্রুথ টেকনিক দিয়ে আসলে সবসময় উইন করা যায় না। সো আমি এই নির্বাচনে একটা জিনিস রিয়েলাইজ করেছি যে বাংলাদেশে আসলে পার্টি পলিটিক্সের বাইরে আসলে নিজের অবস্থান তৈরি করা ইটস ভেরি ডিফিকাল্ট। আই মিন সেটা তো ডাকসুর মতো এত বড় প্ল্যাটফর্ম তখন ছিল আর কি, যদিও এটা এত বড় প্ল্যাটফর্ম হিসেবে দেখা উচিত না, বাট ওই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এটাই ছিল। তো সেখানে আমার কাছে এটা খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার ছিল, অ্যাডভেঞ্চারাস। এবং প্রতি মুহূর্তে আমি ভয়ে থাকতাম যে ফেসবুকে ঢুকলে আমার নিয়ে কী না হলো বা আমি কী অপরাধ করেছি। আপনি এমন অনেক কিছু করেন নাই যেটা আপনাকে শুনতে হবে, আপনি জীবনে ইমাজিনও করেন না এই সকল ঘটনার সাথে আপনি ইনভলভ হয়ে যাবেন। এটা অনলাইন জগৎটা এরকমই। সো সেই হিসেবে আমি খুবই একই সাথে ডিপ্রেসডও ছিলাম যে শেষ দিনগুলোতে আমি দোয়া করতাম যে কোনোভাবে যদি পাস করে যাই তাহলে এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট হতে যাচ্ছে। কারণ 3টা পার্টি যখন আপনার এগেনস্টে মানে এক্সিস্টিং, সেখানে আপনাকে সার্ভাইভ করা ইজ ভেরি ডিফিকাল্ট। যদি একটা থাকতো সেক্ষেত্রে নর্মাল যে আপনার একটা অপোজিশন, বাট আপনি যদি মানে ভয় লাগছিল যে জিতে গেলে যেন কি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি শেষ দিনগুলোতে আমি নিজেই বলছি এবং আমার বন্ধুরা অনেকেই জানে যে আমি বারবার বলতাম যে আমি কোনোভাবেই যদি পাস করে যাই তাহলে আমার জন্য এটা মাই হোল লাইফ ইজ গোয়িং টু বি ডিস্ট্রয়েড। আই মিন আজকে বলছি যদি এই কথাটা, ওই সময় তো আর ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আপনার জন্য। আচ্ছা আচ্ছা শামীম, ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কোন চিন্তা থেকে করেছিলেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে শিক্ষার্থীদের অধিকার এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নিয়ে আপনার বক্তব্য কি, মূল্যায়ন কি? ডাকসু নির্বাচন আমি যে কারণে করেছিলাম সেটা হচ্ছে যে আমার একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে, মানে একটা পড়ালেখার জগৎ থেকে, যেহেতু আমার রাজনৈতিক যে অনেকেই বলে রাজনৈতিক যে দীক্ষা সেটা অনেকেই ফিল্ড থেকে হয়। সো আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পড়ালেখা করেছি এবং রেগুলার স্টুডেন্ট ছিলাম, নিয়মিত ক্যাম্পাসে ছিলাম। সো আমার যে রাজনৈতিক পরিচয় সেটা হচ্ছে দূর থেকে, দূর থেকে মানে আমি চোখ দিয়ে দেখতে পাই যে নিচে কি হচ্ছে। আমরা যখন ফিল্ডে থাকি না, আমরা অন্ধ থাকি, শুধু এক পার্টির দিকে থাকি। সো আই আন্ডারস্ট্যান্ড যে আমাদের আসলে রিয়েল প্রবলেমগুলো কোথায়। সো পৃথিবীতে যারা আসলে একাডেমিক ওয়ার্ল্ড থেকে পলিটিক্সে ঢুকছে তারা একাডেমিক পলিটিক্স করে। তো এই ইরানের একজন বিখ্যাত তাত্ত্বিক আছেন, নাম হচ্ছে আলী শরিয়াতি। ওনার একটা কথা ছিল যে আপনি যদি ভালো পড়েন আপনি চাইলে একজন স্কলার হতে পারেন, ইউ ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার। আপনি যদি ভালো অ্যানালিস্ট হন, ইউ ক্যান বি অ্যান অ্যানালিস্ট। বাট ইফ ইউ ওয়ান্ট টু বি ট্রু ইন্টেলেকচুয়াল, আপনাকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য টাইম। আপনি যে সময় বসবাস করছেন, হোয়াট ইজ দ্য নিড অফ দ্য টাইম। সো আমরা ইন্টারিমের ওই সময়টাতে যে আসলে আমাদের ক্যাম্পাসে একটা প্রবণতা ছিল যে স্টুডেন্ট পলিটিক্স এক ধরনের আমাদেরকে বন্দি জীবন দিয়েছে। আমরা স্টুডেন্ট পলিটিক্সের এগেনস্টে না, অবভিয়াসলি দে আর ডুইং পলিটিক্স, বাট আমরা যে লেজুর ভিত্তিক ক্লায়েন্টালিজম, মানে আমি কারো দালালি করবো, সহজ কথায় ক্লায়েন্ট মানে কি, সো আমি যাকে সার্ভ করবো, এই রাজনীতি আমাদের স্টুডেন্ট লাইফগুলোকে, যেটা নর্মাল পাওয়ার কথা ছিল, একটা হলে আপনাকে খাবার নিয়ে আন্দোলন করতে হয়, একটা ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা নিয়ে আপনি গর্ব করেন, সো এটা হাস্যকর না ব্যাপারটা। তো আমি যেটা বুঝলাম যে আসলে এই দাসত্ব থেকে স্টুডেন্টকে মুক্ত করতে গেলে আমাদেরকে ডিসকোর্স ক্রিয়েট করতে হবে। আজকে আমার আইডিয়া ফেল করতে পারে, পৃথিবীতে সবারই অনেকেরই আইডিয়া প্রথম জীবনে ফেল করছে, অনেকেই মারাই গেছে, তারা জানেই না তাদের আইডিয়া ইমপ্লিমেন্টেড হয়েছে ইন দ্য ওয়ার্ল্ড। সো আমার কথা ছিল যে আমরা একটা নতুনভাবে চিন্তা করতে শিখবো, যে ওকে আমরা পার্টির বাইরেও চিন্তা করতে পারি। আমি কিন্তু আমার ক্যাম্পেইনে বলেছি যে আমার বাইরেও অনেক স্বতন্ত্র প্রার্থী আছে, 41 জন স্বতন্ত্র প্রার্থী। আচ্ছা আচ্ছা, আপনি যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, বাট সবাই একজনকেই দেন। স্বতন্ত্র একজন বের হলে যেটা হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় আপাত দৃষ্টিতে হলেও সে এই যে লেজুর ভিত্তিক রাজনীতি থেকে মুক্তি পাবে। কেন পাবে? কারণ ডাকসুই একমাত্র সাংবিধানিকভাবে রাজনীতি চর্চার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। সুতরাং সেখানে যদি স্বতন্ত্র কেউ আসে, আমি বলছি না অ্যাপলিটিক্যাল, আই মিন ইফ ইউ আর ডুইং পলিটিক্স হিয়ার ইউ আর আ পলিটিশিয়ান অবভিয়াসলি, বাট আপনি পার্টিজান না, একজন নন পার্টিজান যদি সেখানে থাকে তাহলে যেটা একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। সো দ্যাট ওয়াজ মাই প্রপোজাল, এবং এটা আমি আমার জায়গা থেকে মনে করি যে আই এম ওয়ে মোর সাকসেসফুল অ্যাবাউট ইন্ডোর্সিং দিস আইডিয়া। স্টুডেন্টস অটোনমি আমি এটা বলেছিলাম যে পলিটিক্যাল পার্টিগুলোর বাইরেও স্টুডেন্টের একটা অটোনমি থাকা উচিত। সার্বভৌমত্ব মানে কি, আমার সিদ্ধান্ত আমি নিতে পারবো, এরকম একটা প্ল্যাটফর্ম আসলে তৈরি করা। সো এইটা ঢাকা ইউনিভার্সিটি সবসময় ফেল করছে। সবসময় সেখানে প্রত্যেকটা মতামতকেও রাজনৈতিক একটা মিটারে মাপা হয় যে এটা আমার পক্ষে গেল নাকি বিপক্ষে গেল। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি পড়ার সময় এটা মনে করে যে আমি যে থিওরিটা শিখছি এটা আমার পলিটিক্যাল ইডিওলজির সাথে কনফ্লিক্ট করে বলে আমি টিচারকে মারবো, তাহলে সে বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার নেই, বিশ্ববিদ্যালয়টা বন্ধ করে দেওয়া উচিত। কারণ বিদ্যার ব্যাপারটা হচ্ছে আপনি অনেক কিছু অপছন্দ করবেন, পড়বেন, আপনার যদি মনে হয় না আপনার ভালো লাগছে না, আপনি কন্ট্রাডিক্ট করবেন, আপনি থিওরিকে চ্যালেঞ্জ করে নিজেও থিওরি আনতে পারেন। এটা পৃথিবীতে আসছে না, ওয়েস্টার্ন সব থিওরিকে চ্যালেঞ্জ করে ওরিয়েন্টালিজম আসছে, তাই না?
আমরা এন্টি ইম্পেরিয়াল এন্টি কলোনিয়াল থিওরি কি পৃথিবীতে নাই? আমরা প্রতিনিয়ত বলছি যে এটা কলোনিয়াল, এটা এন্টি কলোনিয়াল, আমাদের নতুন করে ইনভেন্ট করতে হবে। ফলে যেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় প্ল্যাটফর্মে, মানে ৭১-এর আগেও রাজনীতি ছিল এবং সেই রাজনীতি একটা লক্ষ্য কেন্দ্র করে অগ্রসর হয়েছে। যখন আপনার বহিঃশত্রু থাকে তখন আমরা সবাই একত্রে কাজ করি, কিন্তু যখন শত্রু চলে যায় তখন আমরা নিজেরা মারামারি করি। তো আপনি যদি সারাটা বছর শুধু যুদ্ধ চালিয়ে যান, আপনি মনে করেন যে আপনি স্বাধীনতা এনেছেন, ওই টাইমটাতে আপনাকে অনেক যুদ্ধ করতে হয়েছে, এর মানে এই না যে আপনাকে সারা জীবনে শুধু যুদ্ধ করেই যেতে হবে। আপনি কি আপনার দেশকে স্ট্যাবল করবেন না স্বাধীনতার পরে? তো বাংলাদেশ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ৭১-এর পরে এসে রক্তে রঞ্জিত ইতিহাস হয়েছে, আপনি ৫-৭টা ছেলেকে গুলি করে মেরে ফেললেন সূর্য সেন হলে, এগুলো কি লস না? লস অফ দ্য ট্যালেন্ট। আপনি হাজার হাজার ছেলের প্রতিভাকে নষ্ট করছেন। আমার চেয়ে অনেক ভালো স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, আমি ওয়ান অফ দ্য ব্যাক বেঞ্চার্স। সো তারা তাদের পটেনশিয়ালিটি আমি নিজের চোখে ধ্বংস হয়ে যেতে দেখেছি। কারণ আপনি তাকে ঘুমাতে জায়গা দেন না। একটা ছেলে যদি সার পোকার কামড় খেয়ে এসে আপনাকে বুদ্ধিভিত্তিক আলাপ উপহার দিবে, তো ইমাজিন করা যায় না। ভাত কাপড়ের ভাবনার সাথে আমাদের চিন্তা শক্তির সম্পর্ক রয়েছে। আমরা যেখানে বিলং করি সেটা আমাদের চিন্তাকে প্রভাবিত করে। এটা আখতারুজ্জামান ইলিয়াসের কথা আর কি। তো আমাদের সোশ্যাল ক্লাস আমাদের চিন্তাকে বাউন্ডারি তৈরি করে। সো আমরা যারা সার পোকার কামড় খেয়ে আমাদের চিন্তা থাকে আমরা একটা বিসিএস ক্যাডার হব, বিকজ আমি এই লাইফ চাই না। তো আমাকে নতুন করে চিন্তা করতে গেলে আপনি একটা বিশ্ববিদ্যালয়ের মানে স্টুডেন্টদেরকে যে ট্রমার ভিতরে রাখা হতো, এক সময়ের কথা বলছি, মানে আওয়ামী রেজিমের আগে থেকে যখন গেস্ট রুম গণরুম ছিল, যে ট্রমার ভিতরে রাখা হতো, আপনি মাঝে মাঝে এই এক্সপিরিয়েন্স এখনো দেখে ঘুরে বেড়াবেন যে কী ধরনের এক্সপিরিয়েন্স তাদের সাথে হয়েছে। এই ট্রমার ভিতরে থেকে একটা ছেলে থেকে আপনি কী এক্সপেক্ট করতে পারেন? তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয়েছে যে একটা নতুন আইডিয়া এন্ডোর্স করা যেতে পারে, টু ক্রিয়েট এ ডিসকোর্স। কারণ আমি যেহেতু একাডেমির সাথে কিছুদিন জড়িত, কিছুদিন মানে অনেক দিন যাবত পড়াচ্ছি, সো আমার অবজারভেশন টোটালি ডিফারেন্ট ফ্রম আদার্স। টু ক্রিয়েট এ ডিসকোর্স, আমি একটা নতুন আইডিয়া দিব, মানুষ এটাকে ভেবে দেখবে যে ওকে এভাবেও চিন্তা করা যেতে পারে। কারণ ডাকসু এই কারণেই প্রতিষ্ঠা করা হয়েছিল। ডাকসুর প্রথম ভিপি ছিল মমতাজুর রহমান তরফদার। তিনি 2 বার ভিপি ছিলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এবং আরেকজন নারী ভিপি মারা গিয়েছেন কিছুদিন আগে, আমরা যখন ডাকসু ইলেকশন হচ্ছে, উনিও কিন্তু শিক্ষক ছিলেন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক ছিলেন। তার মানে ডাকসু থেকে অনেক শিক্ষার্থী মানে ভিপি বেরিয়েছেন যারা শিক্ষক হয়েছেন পরবর্তীতে বা শিক্ষাক্ষেত্রে অবদান রেখেছেন। আমরা কি চাই? আমরা ডাকসুর ভিপিকে এমপি হিসেবে চাই, মন্ত্রী হিসেবে চাই। সো যে বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজই হচ্ছে টু প্রডিউস নলেজ, জ্ঞান উৎপাদন করা, তার সেই এমপি মন্ত্রী যা কিছু হতে পারে, কিন্তু সেই ইউনিভার্সিটির ভিপি হবে কি? প্রোটোটাইপ অফ দ্য স্টুডেন্টস। আপনার যে রিপ্রেজেন্টেটিভ, তাকে দেখে আমি চিনবো যে আপনার এলাকার লোক কেমন। আপনি যাকে ভোট দিচ্ছেন তার মুখের ভাষা আপনাকে রিপ্রেজেন্ট করে। এটাকে এই জন্য আমরা রিপ্রেজেন্টেশন বলছি, প্রতিনিধিত্ব। সো আমি যখন কথা বলছি, আমি যদি ভিপি হতাম তাহলে আমার কথা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের আমি রিপ্রেজেন্টেটিভ। সো আমার মুখের ভাষা দেখে বোঝা যাবে যে ওয়ার আই বিলং টু, হাউ আর মাই স্টুডেন্টস, হাউ আর মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আই এম এ রিপ্রেজেন্টেটিভ। তো আমরা কি সেটা পাচ্ছি? আমরা একটা ইউনিভার্সিটি গ্রাজুয়েটদের মধ্যে কি এরকম দেখতে পাই? সাধারণত পাই কিনা? আপনি নিজেও এক্সপিরিয়েন্স করতে পারবেন, সব ক্ষেত্রে আমরা পাচ্ছি না। তার মানে আমাদের ইকুয়ালি এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে না জ্ঞানের ক্ষেত্রে। তো এইটা ঢাকা ইউনিভার্সিটি একটা মিজারেবলি ফেল করছে। এই ফেইলিউরের অন্যতম কারণ হচ্ছে পলিটিক্যাল ইনভলভমেন্ট অফ দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস। অন্যতম কারণ বলেছি, একমাত্র কারণ নয়। এর বাইরেও একমাত্র কারণ হচ্ছে যে হতে পারে আমাদের সদিচ্ছা নেই। এর আগে আমি কয়েকটা টকশোতে বলেছি যে আমরা আসলে যাদেরকে নেতা হিসেবে দেখতে চাই তারা ঠিকই অক্সফোর্ড কেমব্রিজে পড়ছে, তাদের সন্তানেরা এসে এখানে নেতৃত্ব গ্রহণ করছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র রাজনীতি করছে তাদের জীবন দিচ্ছে 17-18 বছর ধরে একটা পার্টির জন্য তারা কাজ করে যাচ্ছে নিরলসভাবে, তাদেরকে ঠিকভাবে মূল্যায়ন করা হয় না। এখন আমি এই কথা বলছি, তারাও আবার কষ্ট পাবে যাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, তারা এইটুকু সেন্সও তাদেরকে ডেভেলপ করতে দেওয়া হয় না। যেমন আমরা একটা সময় দেখেছি যে যন্ত্র মন্ত্র ঘর দেখেছেন না হীরক রাজার দেশে, এই মন্ত্র ঘরে একবার ঢুকলে সে বের হলে ওই রাজার ছাড়া আর কিছু চেনে না। তো আমাদের দেশের পলিটিক্যাল সেন্টিমেন্ট এরকম হয়েছে, মন্ত্র ঘরে ঢুকায় দেয় এবং ওটা থেকে যখন বের হয় তখন ওর নেতা ছাড়া আর কিছুই দেখতে পায় না। সত্যজিৎ রায়ের সিনেমার মতো। হ্যাঁ, ওই সত্যজিৎ রায় এই কারণেই সিনেমাটা বানিয়েছিল, মানে এটা কিন্তু একটা ফ্যাসিজমের পোর্ট্রেট, যে একটা ফ্যাসিজম কিভাবে কাজ করে। হীরক রাজার দেশে একটা ফ্যাসিজমের পোর্ট্রেট, সিনেম্যাটিক, রাইট। হ্যাঁ, সো এটা দেখানোর জন্য আর কি। তো ওইটাকে আমরা কালচারাল হেজিমনি বলি মার্কসিস্ট ল্যাঙ্গুয়েজে। ওই হেজিমনিটা কিন্তু একসময় গণরুম গেস্টরুম ছিল, কিন্তু পলিটিক্সটা এভাবেই হয়েছে বাংলাদেশে, যে আপনি এই যে যন্ত্রমন্ত্র ঘরের মতো আচরণ করবেন, ইল বি রোবোটিক, মানে আপনার কোনো সেন্সই কাজ করবে না, ইউ জাস্ট ওয়ার্কিং ফর এ ম্যান, এবং আপনি জানেন না সেই ম্যানটা কে হবে। আমি একসময় বলেছি যে আপনি আসলে সরকারের উচিত যে মাঝে মধ্যে কিছু নেতার তালিকা প্রকাশ করে যে এদের সাথে কাজ করলে ভবিষ্যতে আপনি নেতা হইতে পারবেন। আদারওয়াইজ দেখা গেল আপনি এমন নেতার পেছনে কাজ করলেন যে
কিছুদিন পরে দেখলেন নেতাও পদ পাইলো না, আপনার এই 17-18 বছরের পরিশ্রম আপনার বৃথা হয়ে গেল। তো সেক্ষেত্রে তো সে নেতাও হতে পারছে না। সে যে সার্ভ করছে, অবভিয়াসলি আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে একজন ছাত্র নেতা সে 10 বছর 15 বছর ফেল করছে ইউনিভার্সিটিতে, বা অনেকে ইচ্ছা করে ড্রপ দিচ্ছে যে যাতে করে সে বড় নেতা হতে পারে, আমাদের সার্ভ করতে পারে। সেই সার্ভের জন্য যে এত বছরের তার ত্যাগ তিতিক্ষা, সেটা মূল্যায়িত না হলে আমরাও কষ্ট পাই যে আমাদের জন্য যারা কাজ করার জন্য এত কষ্ট করলো বিশ্ববিদ্যালয় থেকে, সো তাদেরকে ঠিকই মূল্যায়ন করা হচ্ছে না। এটা কষ্টকর নয়। সো এইগুলোর বেসিসে আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাপারটা রিথিঙ্ক করা উচিত, যে আমরা এখানে পলিটিক্যাল আমরা কর্মী চাই নাকি আমাদের আসলে ইন্টেলেকচুয়াল সাপোর্টের দরকার আছে, রাষ্ট্রের ভালো বিউরোক্রেট দরকার আছে। আমাদের যেহেতু জনসংখ্যা অনেক বেশি, সো আমাদেরকে হিউম্যান ডেভেলপমেন্ট সূচকে অনেক আগাইতে হবে। আমরা বিদেশে মানে পাঠাতে পারি মানুষকে। তো আমাদের দেশের যে এডুকেশন পলিসি, আমাদের একজন বড় ভাই বলছিলেন যে আমাদের দেশে কেউ 11 পাস করলে তাকে মনে হয় ক্লাস 7 পাস করছে। কারণ আমি নিজেও এটার এক্সপিরিয়েন্স জানি, যেহেতু দীর্ঘদিন টিচিংয়ে আছি। তো দেখা যায় যে এরকম অনেকের ক্ষেত্রে হয়। আমি মেজরিটি আসলে এরকমই। আমি বড় দাগে বলছি না, এটা যদি আপনি অ্যাসেস করেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আরও নিচে যাবে। তো এই জনশক্তিকে আপনি বাইরে পাঠিয়ে কী করবেন? তার মানে আপনি এটা প্রডিউস করছেন না, আপনি ভাবছেন যে ও আমার ছেলে তো পড়ে আসছে, ওরে বসাই দিব না, বাকিগুলো পেছনে দৌড়াক। ও দৌড়াক কথাটা বললে আবার অন্য মিন হয়ে যায়, কিন্তু দৌড়ান বলতে তার পেছনে কাজ করুক আর কি, এই অর্থে আমি বলছি যে তারা কর্মী হিসেবে থাকুক, আমার ছেলে নেতা হবে। আপনার একটা পোস্টে দেখছিলাম যে আপনি বলছিলেন যে পঞ্চম শ্রেণীর বইয়ে মানে কোন নেতার পেছনে দৌড়াতে হবে তার নামটা থাকলে ভালো হয়। যেমন আমাদের শিক্ষামন্ত্রীর কথা বলি, উনি একসময় খুব ভালো শিক্ষামন্ত্রী ছিলেন। আমি সাধারণত ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে নই, কারণ মানুষের ইডিওলজি চেঞ্জ হতে পারে, তার মতামত নিয়ে আমরা কথা বলি। যদি একাডেমিক জগতের লোকরা মতামত নিয়ে কথা বলে, আপনি পার্সোনাল লাইফে কী করবেন ইট ইজ আপ টু ইউ। বাট উনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে উনি একটা ভালো পদে আছেন, এবং এটা কিন্তু রাষ্ট্রীয় পদ। এটা জিনিস বুঝতে হবে যে আপনি যখন বিএনপি থেকে সরকারে যাবেন, তখন আপনি সরকার, সবার সরকার, নট অনলি দ্য বিএনপিস গভর্নমেন্ট, নট এট অল। আপনি শুধু বিএনপি সরকার নয়। তো উনি হচ্ছে যে সকল কথাবার্তা বলেন, এগুলো খুবই আউটডেটেড। এবং আমরা যেহেতু প্রযুক্তির যুগে অনেক এগিয়ে গিয়েছি, আমাদের শিক্ষার ক্ষেত্রে অনেক কিছু তাকেও এই 17 বছরের পর্যালোচনা করতে হবে। পুরো পৃথিবী কোথায় গিয়েছে সেটাও বুঝতে হবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে উনি, আমি ছোটো মুখে বড় কথা বলি, উনি ওনার দায়িত্বশীল আচরণ কিছু জায়গাতে পরিলক্ষিত হয় না। এটা ওনার পার্টির লোকজনও অনেকে বলতে পারবেন যে এই ধরনের কথা বললে একটা নতুন গঠিত মন্ত্রিসভা, যার প্রতি আমাদের অনেক হোপ আছে, সেই হোপগুলো আসলে নষ্ট হয়। ওনাকে তো এই সকল রিপ্রেজেন্টেটিভ কথাবার্তা, পার্টির কথাবার্তা বলার জন্য স্কুলে যাওয়ার দরকার নেই। শিক্ষামন্ত্রী ছাত্রদের গিয়ে কী জিজ্ঞেস করবে? সবার আগে আপনি একজন ভালো বুদ্ধিজীবীর কাছে গেলে সবার আগে কী জিজ্ঞেস করে জানেন? কি খেয়েছেন কিনা। আমাদের একজন ছিল কৃষিমন্ত্রী, সরি কৃষি উপদেষ্টা, যিনি স্বরাষ্ট্রও ছিলেন, তিনি যে কি জিজ্ঞেস করতেন, আপনি কি খেয়েছেন? কারণ হচ্ছে এটা না থাকলে আসলে এটা কাজ করে না। ফার্স্ট কোশ্চেন, এটা অনেকেই করে, আপনাকেও করবে। বেতনও জিজ্ঞাসা করতেন যে কত টাকা পাও। না, ওটা তো উনি ওনার কথা নাই বললাম, উনি খুব মজার মানুষ। তাকে আসলে কালচারাল মিনিস্ট্রিতে দেওয়া উচিত ছিল, তাহলে আমাদের বেশ মজায় রাখতেন। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এটা আসলে অনেকেই করে। তো সেক্ষেত্রে আমরা শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে উনি এই যে গ্যাপটা ওনার হয়েছে এত বছরে, সেটা আসলে উনি মনে করছেন যে আমরা পৃথিবীর ওই প্রান্তে আছি। এগুলো আস্তে আস্তে হয়তো আমরা মনে করি ঠিক হয়ে যাবে, কিন্তু যদি না ঠিক হয় তাহলে এটা অনেক বড় ব্লাইন্ডার হবে ফর দিস গভর্নমেন্ট, যে যেই কথা বলছে ভুল কথা বলছে। আর এখন প্রযুক্তির যুগ, আর জেনজিরা তো মানে কাউরে মানে না। আমিও এটা ফিল করি, আমি যে টিচিংয়ে আছি আমি এটা ফিল করি যে ঠিক আছে, আমার স্টুডেন্টসরা কী প্রশ্ন করে এগুলা, আমি আমার নর্মাল লাইফে কখনোই আমার টিচারকে, হাই স্কুল হলেও আমি এটা করতে পারতাম না। তো যাই হোক, এটা জেনারেশনাল চেঞ্জ একটা হবে। তো সেই জায়গাগুলো ওনার মধ্যে আমি দেখি যে উনি যেহেতু শিক্ষামন্ত্রী, এই জন্য আমার ইন্টারেস্ট আছে ওনাকে নিয়ে, অন্যদের ব্যাপারে আমি তো নাই। শিক্ষায় আমার পছন্দের বিষয়, সো ওনার আমি ব্যাপারগুলো অবজার্ভ করি আর কি। শামীম, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে, আপনার সহকর্মী বা সহপাঠী যাই বলি, তাদের পারফরমেন্স সম্পর্কে আপনার মূল্যায়ন কি? পারফরমেন্স বলতে আমি আসলে, আপনি আমার ইয়াগুলো দেখেছেন কিনা জানি না, আমি যখন ডাকসু নির্বাচন ইশতেহারের সময় কিন্তু বারবার বলেছিলাম যে ডাকসুর কিন্তু আসলে কোনো ক্ষমতা নেই, এবং সবাই যখন ইশতেহার দিয়েছে সবাই উল্টাটাই করছে। তারা বলছে আমরা এই উন্নতি করব, এইটা করব, এইটা বানায় দিব, ওটা করে দিব। আসলে ডাকসুর তো ফান্ডিংই নাই, এবং তারা বারবার এখন সংবাদ সম্মেলন করে বলে যে আমাদের তো কোনো ফান্ডিং দেয় না। তো আমি নিজেই বলে দিয়েছিলাম যে ডাকসু কিন্তু ফান্ড পাবে না। তাহলে যে প্রবলেমগুলো আমি আইডেন্টিফাই করেছিলাম, তারা এটা বাইপাস করে পপুলিস্ট বক্তব্য দিয়ে ক্ষমতা গ্রহণ করেছে। সুতরাং দে আর সাফারিং। তবে তারা তাদের জায়গা থেকে কাজ করছে, হয়তো তারা নিজেদের ফান্ড দিয়ে কিছু করার চেষ্টা করছে, এটা গুড। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছাত্র শক্তির অনেক নেতা ছিল, তখন ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওই প্ল্যাটফর্ম থেকে অনেক ডোনেশন ঢাবির জন্য আনা হয়েছিল, সেটা পরবর্তীতে অ্যাপ্রুভড হয়েছে। তো
তো সেগুলো ডাকসু নিজে অনেক কিছুতে দাবি করতে পারছে। তো সেই জায়গা থেকে ডাকসু ইজ কোয়াইট ফাংশনিং। আই মিন আমি এটাকে খুব ওভারঅল ভেরি গুড বলতে পারবো না। আস্তে আস্তে সেটার ভয়েসটা আসলে কমে এসেছে। সেটা কেন এসেছে আমি জানি না, যেহেতু এটা শিক্ষার্থীদের যখন রিপ্রেজেন্টেটিভ হয় সেখানে আমি আসলে এখানে মন্তব্য করতে পারি না। কেন পারি না? কারণ আমি নিজে হেরে গিয়েছি। তো এই ক্ষেত্রে আমি আসলে সরকারি দলের বা যারা ক্ষমতায় আছে তাদেরকে সরাসরি এভাবে বলতে পারি না, যেহেতু আমি বিরোধী দলও নই, এখানে হেরে যাওয়া লোক। তো হেরে গেলে আসলে প্রার্থী কি কাজ করবেন এটার জন্য স্টুডেন্টরাই লায়াবল করতে পারে, তাদেরকে অ্যাকাউন্টেবল করতে পারে, আমি করতে পারি না। তাও তো আপনি 3 থেকে 4 হাজার ভোট পেয়েছেন, তাই সেই একটা পার্ট আপনাকে এই কোশ্চেন যারা তাদেরকে ভোট দিয়েছেন, জি, জি, নির্বাচিত করেছেন, সেই কোশ্চেন তারা করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আরেকজন প্রার্থী হয়ে, কারণ আমি যেটা করবো সেটা তাদের কাছে পলিটিক্যাল রেটোরিক মনে হবে, তারা আনসার করবে, বলবে এটা পলিটিক্যাল একটা প্রোপাগান্ডা। সো আমার মনে হয় যে প্রার্থীদেরকে একমাত্র জনগণই প্রশ্ন করতে পারেন, আরেকজন প্রার্থী আসলে প্রশ্ন করাটা অশোভন মনে হয় আমার। শামীম, আপনার একটা মন্তব্যের প্রেক্ষিতে জানতে চাওয়া যে দলীয় প্যানেল থেকে ভিসি নির্বাচন করা হলে শিক্ষার্থীদের কি কি প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয় এবং রাষ্ট্রধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে শোষিত হয়েছে? আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাষ্ট্র দ্বারা শোষিত হয়েছে, এটা আমি ডাকসু নির্বাচনের সময় বলেছিলাম, অনেকে ভাবে যে এই সময় বলেছি। কীরকম দেখেন, একটা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার এনভায়রনমেন্ট। আমরা যে টেকনোলজি যুগে বসবাস করছি, আমরা বলতে পারি যে আমরা চাইলে কিন্তু এমআইটির অনেক ওপেন কোর্স আছে, এমআইটির অনেক বিখ্যাত প্রফেসর, তাদের কোর্স আপনি ফ্রি করতে পারবেন। এমআইটি ইয়েলের প্রচুর কোর্স আছে। সো ইভেন আরও অনেক ভালো ভালো যারা বেশি এখন ফিলসফার, তারা ডিরেক্টলি ক্লাস নিচ্ছেন ইউটিউবে। সো আপনি ইউটিউবে পড়তে পারতেন। তাহলে একটা ইউনিভার্সিটির প্রধান বিষয় হচ্ছে যে কোনো ইনস্টিটিউশন, প্রাইমারি স্কুলেরও তার এনভায়রনমেন্ট। সো একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান জায়গাটা হচ্ছে তার একটা এনভায়রনমেন্ট থাকবে, তার একটা মানে এরিয়া থাকবে যে এই পর্যন্ত যে বিশ্ববিদ্যালয়টা এবং এটা একটা শান্তিপূর্ণ জায়গা থাকবে। আমরা যদি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে দেখি, এটা এশিয়ার প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ আবাসিক, কিন্তু মানে 100% আবাসিক। একটা সময়ে যখন ঢাবির ভিসির সাথে এবং শিক্ষকদের সাথে স্টুডেন্টরা খেলা করতো, তো সম্ভবত প্রথম বা দ্বিতীয় ভিসি যিনি, ওনার নামটা আমি ভুলে গেলাম, ঢাবিতেই আছে ওনার নাম, মাঝে মধ্যে ভুলে যায়। তো একবার একটা স্টুডেন্ট হচ্ছে আব্দুর রাজ্জাক লিখছে, একবার স্টুডেন্ট হচ্ছে পায়ে ব্যথা পাইছে, তো ভিসি বালতি নিয়ে দৌড় দিচ্ছে যে পানি নিয়ে আসতে আর কি, যে ছেলেটা ব্যথা পাইছে এই জন্য সে একটু পানি দিবে তার মাথায় আর কি। তো এইরকম একটা ভালো সম্পর্ক থেকে এই বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয়েছিল, যে আমাদের ছেলে মেয়েদের একটু যদি নার্চারিং বেশি করা হয়, যেহেতু আমরা মাল্টিপল, আমাদের কিন্তু যদি একটু চিন্তা করি আমাদের দরিদ্র সীমার নিচে অনেক বেশি মানুষ বসবাস করে, আমরা বিভিন্ন জায়গা থেকে আসি। সো এই ওরিয়েন্টেশনটা যাতে চেঞ্জ হয়, এই জন্য এরকম একটা বিশ্ববিদ্যালয় করা হয়েছিল। পরে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা মেডিকেল ক্যাম্প করা হলো। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনকে বানানো হলো মেডিকেল ক্যাম্প, যেটা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ। পরে ঢাবির আন্ডারে একটা ইনস্টিটিউট ছিল, যেটা হচ্ছে বর্তমানে বুয়েট প্রতিষ্ঠিত হয়েছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিতে করা হয়েছে। তো সরকার যখন একটা জমি অধিগ্রহণ করবে, সরকার তার প্রয়োজনে করবে, অবশ্যই করতে পারে, কিন্তু সে তার জন্য কম্পেনসেশন দিবে না, দিবে কি না? তাহলে আপনি একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও 2টা প্রতিষ্ঠান করলেন, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। পরে আপনি বিশ্ববিদ্যালয়ে কোনো এরিয়া দিলেন না, তার মধ্যে আপনি বাংলা একাডেমি প্রবেশ করলো, পরমাণু কেন্দ্র আপনি প্রবেশ করাই দিচ্ছেন, মাঝখান দিয়ে আবার একজন এসে মেট্রো রেল করে দিল, একেবারে ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট সব কিছু ধ্বংস করার মানে শেষ প্রচেষ্টা হিসেবে। তো এই যে এর ফলে কি হলো, একটা ইউনিভার্সিটি উদ্বাস্তু হয়ে গেল। আপনি ঢাকা ভার্সিটিতে গেলে দেখবেন মিন্টু রোডে মন্ত্রীপাড়াটা, হ্যাঁ মিন্টু রোডে, হ্যাঁ ওটা তো আমাদের বিদেশি শিক্ষক যারা ছিলেন, একসময় 10% বিদেশি শিক্ষক ছিল, আমি কিছুদিন আলোচনা করেছি। তখন ঢাকা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড একটা ইউনিভার্সিটি ছিল, যখন 10% অফ দ্য পিপল ওয়ার কামিং ফ্রম অক্সফোর্ড অ্যান্ড এমআইটি, আইভি লিগ থেকে আসতো পড়াতে, এবং এটা কোটা ছিল যে 10% অবশ্যই আসতে হবে, পূরণ করতে হবে, আদারওয়াইজ ইউনিভার্সিটি ফাংশন করবে না। তো ওই সময় আমরা অনেক ভালো ভালো শিক্ষক পেয়েছি। তো সেই জায়গা মিন্টু রোড দখল করে আপনার মন্ত্রী পরিষদ বানালেন, কম্পেনসেশন কই? ঢাকা ইউনিভার্সিটি নিজে একটা উদ্বাস্তু প্রতিষ্ঠান, আপনি নিজে গেলে দেখবেন এখানে একটু ঢাবি, ওখানে একটু ঢাবি, ওর নিজেরই কোনো এরিয়া নাই। প্রায় দেখবেন আপনি শুক্রবারে গেলে ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রবেশই করতে পারেন, এত ক্যাওস যে আমি নিজে ইউনিভার্সিটিতে অফ ডেতে খুব কম যাই আর কি। মানে আমরাও একটা শান্তিপূর্ণ জায়গায়, উদ্যানের কোথাও গিয়ে বা আশেপাশে শান্তিপূর্ণ জায়গায় অবস্থান নেই যে ভাই ওদিকে আর না যাই। তো একটা বিশ্ববিদ্যালয়ের যার কোনো এরিয়াই নাই, তাহলে এটা কি রাষ্ট্রের সাথে কি মানে শত্রুতার সম্পর্ক না? রাষ্ট্র এগুলো দখল করছে জবরদস্তিমূলক, কিন্তু যেটা বিশ্ববিদ্যালয়ের নামে লেখা রয়েছে। এখন যদি আপনি জমির অ্যাটেস্ট অফিসে গিয়ে চেক করেন, তো এই জমি সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে, অথচ ঢাকা ভার্সিটির হল বানানোর জায়গা নাই, স্টুডেন্ট অর্ধেক নন রেসিডেন্ট, 48% বেশি স্টুডেন্ট নন রেসিডেন্ট, আর বাকিদের যাদের সিট আছে তারা একটা ছোট্ট সিটে ডাবলিং করে থাকে। মানে ওই যে আমরা 3 হাত জায়গাও আপনি মৃত্যুর পরে পাবেন, কিন্তু সেটাও ঢাবিতে পাবেন না। মানে আপনার বেডটা যদি 6 হাত হতো সেটা একটা বলা যায়, দুজন মিলেই 4 হাত,
এরকম জায়গায় স্টুডেন্ট পড়ালেখা করেই বিসিএস ক্যাডার হচ্ছে, তো এরা আপনার প্রতি প্রতিশোধ নেবে না তো কি করবে? তো এইটা হচ্ছে ঢাকা ভার্সিটিকে একদম পদে পদে শোষণ করেছে। এবং শিক্ষক রাজনীতি আমি বলি যে একটা বিশ্ববিদ্যালয়কে কেন অটোনমাস বডি করা হলো? ঢাকা বিশ্ববিদ্যালয় কি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নয়? অফিসিয়ালি অনেকে সংবিধান আলাপ করেন, এখানে গেলেই সংবিধান নাই। ঠিক আছে, আমরা অনেকে আছি না যে আমরা শুধু ওইটুকুই মানি যতটুকু আমাদের সাথে যায়, আর যেটুকু মানি না। রোডস অ্যান্ড হাইওয়েতে গেলে বোঝা যায়, নেতারে ফোন দেয় ভাই আমার গাড়ি ধরছে, ছেড়ে দাও। তো ঠিক আছে, আমরাও অনেকেই ভায়োলেট করি ইউনিভার্সিটির ক্ষেত্রে, আশেপাশের লোকজন, সেটা বলছি না। তো এইটা হয় কি, এই সময় আর কথাটা থাকে না। অটোনমাস বডি কেন দেওয়া হয়েছে? কারণ একজন বিশ্ববিদ্যালয়ের প্রধান যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হন, তাহলে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হওয়া উচিত ছিল প্রধানমন্ত্রী, তাই নয় কি? বিশ্ববিদ্যালয় রাষ্ট্রপতি শাসিত কেন করা হলো? এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু সমাবর্তনে কোনো প্রধানমন্ত্রী বক্তব্য দিতে পারেন না, এবং তিনি ইনভাইটেডও হতে পারেন না, বিকজ দ্য ইউনিভার্সিটি উইল বি আউটসাইড অফ দ্য পলিটিক্যাল হেজিমনি। আদারওয়াইজ আপনি এর ভেতরে নতুন চিন্তা করবেন কি করে? ধরেন একটা দেশে রেভলিউশন হতে পারে, সেই রেভলিউশনের জন্য চিন্তার পাঠাতন দরকার হয়। ধরেন একটা, আমার ডিপার্টমেন্টের কথা বলি, ধরেন আপনি একটা স্টুডেন্টকে মার্কসিজম পড়াবেন, ওই ক্লাসে অন্য আইডিওলজির লোক কি নাই? আমি তো বামপন্থী না, আমি নিজে মার্কসিজম যদি পড়াই তাই বামপন্থী হয়ে যাবো না। এই বিশ্ববিদ্যালয়ে সব কিছুই চর্চা হবে, আপনার পছন্দ নাই হতে পারে, ইউ ডোন্ট সাবস্ক্রাইব ইট, আপনি এর এগেনস্টে লিখতে পারবেন, কারণ এটাকে ক্রিটিসিজম বলে, এটা ট্রেনিং দেওয়া হয় ইউনিভার্সিটিতে। ইউনিভার্সাল আইডিয়াগুলো এখানে আসবে, আপনার ভালো না লাগলে আপনি চ্যালেঞ্জ করবেন, নতুন আইডিয়া জেনারেট হবে। বাট আপনি ইউনিভার্সিটিকে এমনভাবে গ্রাস্প করেছেন যে এটা আপনারই একটা মানে কিছু লোকজনের চাকরি দেওয়ার প্রতিষ্ঠান। ওই স্টুডেন্টগুলো হচ্ছে থাকে না ওই যে এনজিও প্রজেক্টের মতো। এনজিও প্রজেক্টে কী হয়, ধরুন আপনি একটা লোন নেবেন, 5 লাখ টাকা লোন নেবেন, তো কী করবেন, ভাই আমি একটা গরু কিনবো, তো আমাকে 5 লাখ টাকা দিতে হবে, বা আমরা ছাগল কিনবো, বা এরকম কৃষি খাতে ইনভেস্ট করবো, তো আমি একটা জমি দেখাই দিলাম, ওই যে আমার জমি, এই ভুয়া আর কি, টাকাটা নিয়ে আসলাম, ওই মানে ওরা এসে দেখে যে কই জমি কোথায় কি। বা কিনলেন আপনি একটা গরু 1 লাখ টাকা দিয়ে, 4 লাখ টাকা অন্য জায়গায় লাগাইলেন, কাজে লাগাইলেন আর কি। তো বিশ্ববিদ্যালয়টা এরকম হয়ে গেছে যে স্টুডেন্টগুলো হচ্ছে এই, আর আমার চাকরি বাকরি হবে মানে আমাদের লোকজনের, একটা কর্মসংস্থানের ব্যবস্থা। এই ছাড়া বাংলাদেশে বিশ্ববিদ্যালয় অন্য কোনো কাজে আসলে ব্যবহৃত হচ্ছে বলে আমি মনে করি না। এটা ব্যক্তিগত মতামত, অনেকেই আমাকে গালাগালি দিবে এটার জন্য, বাট এটা সত্য কথা। আপনি নিজে একটু ভালোভাবে ভাবলে দেখবেন যে এগুলো কর্মসংস্থান প্রতিষ্ঠান ছাড়া আর কিছুই নয়। তো এই আর কি চাকরিগুলো, এগুলো আসলে কিছু বললে আবার, আমার নিজের শিক্ষকই আছেন, আমার ডিপার্টমেন্টে অনেকে ভালো শিক্ষক আছেন, যেহেতু ইংলিশ বিভাগের ইংরেজি ডিপার্টমেন্টে অনেক বিখ্যাত টিচার আছেন, তারা অসাধারণ পড়ান। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ পদে আমরা যাদেরকে দেখি, আসলে আপনি নিজেও তাদের প্রোফাইল দেখলে আপনি নিজে হতাশ হবেন। বাংলাদেশের যে কেউ দেখলে হতাশ হবে যে কোথায় অমুক প্রাচ্যের অক্সফোর্ড আর কোথায় অক্সফোর্ড, তাই না? অক্সফোর্ডে একটা এমএ থাকলেও তো বলতাম যে ভাই অক্সফোর্ড থেকে আসছে, এমএ করে আসছে। এবং মানে র্যাঙ্কিংয়ে 1000 কিংবা 500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির স্থান হয় না, বিভিন্ন সময় আমরা দেখেছি। হ্যাঁ, র্যাঙ্কিংয়ে যে স্থান হয় না সেটাও তো ভালো। ইউনিভার্সিটি হিসেবে যে স্বীকৃতি পেয়েছে, এখনও পাচ্ছে, সেটাও তো একটা বড় বিষয় যে তাকে ইউনিভার্সিটি স্বীকৃতি দিচ্ছে। এবং সেই জায়গা থেকে ইউনিভার্সিটি হিসেবে কতটুকু ফাংশন করছে, আমরা যারা স্টুডেন্ট ছিলাম, কিছু কিছু ডিপার্টমেন্ট খুব ভালো করছে, কিন্তু কিছু কিছু জায়গাতে তারা যে মানে আমরা আচরণ যেভাবে দেখছি, সেক্ষেত্রে তো ইউনিভার্সিটি হিসেবে আসলে 500-এর মধ্যে আসছে, এটা অনেক অ্যাচিভমেন্ট। আচ্ছা আচ্ছা, শামীম, আমরা একটু শিক্ষা থেকে একটু রাজনীতির আলাপে যাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার মূল্যায়ন কি, এবং যারা জনপ্রতিনিধি অর্থাৎ এমপি মন্ত্রী হয়েছেন, এই জনরায় নিয়ে আপনার মন্তব্য কি? এখন আসলে ভোটের রাজনীতি এবং ডিসকার্সিভ রাজনীতি টোটালি ডিফারেন্ট। আমরা যারা শহরে থাকি না, আমরা কোনোভাবেই যারা সাধারণ মানুষ আছে, আমি নিজেকে সাধারণ মানুষ দাবি করি, আমি নিজেও যেহেতু গ্রাম থেকে এসেছি, গ্রাম না থাকলে আমি যেহেতু রাজনীতি সক্রিয়ভাবে দলে অংশগ্রহণ করছি না, সে অর্থে আমি নিজে একজন ভোটার। তো সাধারণ মানুষের ভাষাকে না আমরা কেউ ট্রান্সলেট করতে পারি না, আমাদের কাছে অপশন খুবই সীমিত থাকে। এটাকে ফলস ডিলেমা বলি। যখন ইয়েস নো কোশ্চেন থাকে তখন ফলস ডিলেমা হয়, থার্ড গ্রাউন্ড থাকে না। সো আমরা আসলে আজও পর্যন্ত এমন কোনো পার্টি পাই নাই যারা জনগণকে রিপ্রেজেন্ট করে। আজ পর্যন্ত আমার দেখা মতে সরাসরি এরকম পার্টি পাই নাই। বিএনপি যথেষ্ট জন আকাঙ্ক্ষী দল, কারণ বিএনপিতে সবচেয়ে বেশি সাধারণ মানুষ আছে, একটা সময় ছিল, মানে এলিট ক্লাসের লোকজন এখানে কম থাকে, একেবারে জনসাধারণের একেবারে নিচে পর্যন্ত সেখানে লোকজন আছে। তো এখানে বিএনপি আপনারা দেখেছেন 2/3 মেজরিটির বেশি পেয়েছে, এবং সেই জায়গা থেকে তারা ক্ষমতায় এসেছে। এবং আপনার কাছে সুষ্ঠুই মনে হয়েছে যে নির্বাচন? আমার কাছে নির্বাচন সুষ্ঠু মনে হয়েছে, কারণ এখানে যারা পার্টি ছিল তারা দুইজন তো একসময় জোটেও ছিল। ফলে আমরা প্রথম একটা নির্বাচন দেখেছি যে নির্বাচনে কোনো মানুষ আমার জানার মতো নিহত হয়নি। সো ইন্টারিম হয়তো তার অনেক কিছু নিয়ে সমালোচনা আছে, এবং বেশিরভাগই মবতন্ত্র নিয়ে, নানা কিছু নিয়ে আমরাও ফেড আপ, বাট উই শুড অ্যাপ্রিসিয়েট দিস ইলেকশন।
যে অন্তত শান্তিপূর্ণভাবে আমাদের দেশের কোনো মানুষের ক্যাজুয়ালিটিস ছাড়াই আমরা আসলে একটা নির্বাচন পেয়েছি, এবং এটা বেশ আই অ্যাপ্রিসিয়েট ইট। শামীম, আমরা অন্তর্বর্তী সরকারের সময় আমরা প্রতিনিয়ত প্রায় প্রত্যেক দিনই রাস্তায় নানান দাবি দাওয়া নিয়ে বিভিন্ন শ্রেণী গোষ্ঠী এবং পেশার মানুষের আন্দোলন হতে দেখেছি। এই সরকারের আসার পরপরই মানে সেই আন্দোলনগুলো আর আমরা দেখছি না। তাহলে কি আন্দোলনকারীরা হঠাৎ অদৃশ্য হয়ে কিভাবে গেলেন? সব দাবি কি তাদের পূরণ হয়েছে বা সব সমস্যার সমাধান হয়ে গেছে? না, এখানে ব্যাপারটা হচ্ছে যে শক্তের ভক্ত নরমের জম। বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে যে কেউ যদি আপনি কাউকে সুযোগ দেন, ওই বলে না খাইতে পাইলে শুইতে চায়। তো ইন্টারিমের সময় যেটা হয়েছে, ইন্টারিম তো পাওয়ার এক্সারসাইজ করতে পারে নাই, সে একটা পুতুল মাত্র ছিল। এটা নিয়ে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। এটার কারণ আছে, কারণ হচ্ছে বাংলাদেশে একমাত্র তারাই ক্ষমতা চর্চা করার ক্ষমতা রাখে যাদের ওয়ার্ড পর্যন্ত কমিটি আছে। কারণ বাংলাদেশে কখনো প্রতিষ্ঠান ফাংশন করে না। আপনি চাইলেই পুলিশ দিয়ে দেশ কন্ট্রোল করতে পারবেন না, আপনাকে দল দিয়ে দেশ কন্ট্রোল করতে হবে, এটা সত্য কথা। অর্থাৎ আপনাকে কমিটি না থাকলে একটা এলাকায় যদি মারামারি হয়, প্রথম বিচারটা কারা করে? স্থানীয় নেতারা করেন। কারণ ওই এলাকার মাতব্বর তারাই। এখানে পুলিশ আসলে ফাংশন করতে পারবে না, কারণ পুলিশ একটা ইনস্টিটিউশন। তো যেখানে আসলে ইনস্টিটিউশনগুলো ফাংশন করে না, ইনস্টিটিউশন বলতে জুডিশিয়ারের কথা বলছি, নির্বাচন কমিশনের কথা বলছি, তারপর হচ্ছে পুলিশ প্রশাসন, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যে সেক্টরগুলো রয়েছে, বিউরোক্রেসি, এগুলো যখন আলাদা করে ফাংশন করতে পারে না, তখন কিন্তু আমাদেরকে সরাসরি রাজনৈতিক দলের উপর নির্ভর করতে হয়। আমরা যেটাকে বলছি সেটেলমেন্ট, অর্থাৎ আমাদেরকে একটা বন্দোবস্ত করতে, একটা ব্যবস্থা করতে হয়। ব্যবস্থা মানে কি? ম্যানেজ করা। তো এই ম্যানেজ করার ক্যাপাবিলিটিস একমাত্র যারা বড় দল বলতে আমি কোন দল বুঝি? যে দলের প্রত্যেক বাড়িতে একজন লোক আছে, মানে কমিটি ওয়ার্ড পর্যন্ত হইতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট কন্ট্রোল ইট। দেখবেন একটা দল যখন চায় যে আমি ওখানে মারামারি বন্ধ করে দেবো, 1-2 ঘন্টাও সময় লাগবে না, বন্ধ করতে পারবে বড় দল, কারণ তারা ওখানে কমিটি আছে, ওই পার্টির কেউ না কেউ আছে যে ওখানে মারামারিতে ইনভলভ, সো ওখানে কন্ট্রোল করতে পারবে। সো ইন্টারিমের সময় এই জিনিসটা মিসিং হয়েছে। ইন্টারিম ভেবেছিল যে তারা প্রশাসন দিয়ে এটা কিছু করতে পারবে, যেখানে প্রশাসনের কিছু অংশই তার এগেনস্টে। ফলে সে আসলে এমন একটা সাগরে হাবুডুবু খাচ্ছে যে সাগরের পানি তার অচেনা, পানিও তাকে চায় না, এবং সে এর মধ্যে ডুব দিছে। তো যার ফলে তার সময়ে প্রচুর আন্দোলন হয়েছে। সবাই ভেবেছে যা চাইবো তাই তো পাবো, সরকার তোমাকে কিছুই করতে পারবে না। এবং সরকারের সেই ক্ষমতাই ছিল না যে কোনো একটা প্রেশার গ্রুপকে সে বসায় দিবে যে তোমরা বসো, আমি কথা বলবো তোমাদের সাথে। তাদের দিতেই হবে, তারা বুঝছেই যে দিতে হবে। এবং এটা একটা ভুল করেছে। প্রথম ভুলটা এসএসসি দিয়ে শুরু হয়েছে, অটো পাস, মনে আছে কিনা? মনে আছে। তো যখন একটা এক্সাম্পল সেট হয়, মানুষ এটা ফলো করতে শুরু করে। এক্সাম্পল খুব সাংঘাতিক জিনিস, যে কোনো দেশে যদি এক্সাম্পল শুরু হয় যে এটা হয়েছে, এটা বারবার রিপিটেডলি হতে থাকবে। এবং যেহেতু ফার্স্ট এক্সাম্পল তারা কন্ট্রোল করতে পারে নাই, তাদেরকে ইমোশনালি তারা ওটা চ্যালেঞ্জ ফেস করছে, এবং তারা ইমোশনালি ওটা অ্যাকসেপ্ট করে ফেলছে। ফলে তাকে এটা বারবার এটা করতে হয়েছে। এবং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসার আগেই কিন্তু এটা একসময় আন্দোলন বন্ধ হয়ে গেছিল, কারণ মানুষ এটাতে এত বেশি অতিষ্ঠ হয়েছে যে কেউ আন্দোলন করলে যত ভালো লজিক্যালি হোক এটা হাসাহাসি করবে। সো যে ডিসকোর্স হাসাহাসির দিকে চলে যাবে, ওটা মানুষ আর করবে না। সো এটা ইন্টারিম টাইমে আসলে বন্ধ হয়ে গেছিল, যেহেতু মানুষ এটার প্রতি অনেক বেশি ফেড আপ ছিল যে প্রতিদিন রাস্তা বন্ধ করে কিসের আন্দোলন। আপনি যত ভালো কথাই বলেন, এগুলো শোনার টাইম নাই, কারণ আমার লাইফ তো আগে, মানে আমার জীবন জীবিকা এগুলো বন্ধ হয়ে থাকছে এইসব কারণে। তো ফলে আসলে একটা সময় আন্দোলন এমনিতেই বন্ধ হয়ে গেছে আমার কাছে মনে হয়। আর কিছু ক্ষেত্রে বিএনপি যেহেতু বাংলাদেশের এখন এক্সিস্টিং সবচেয়ে বড় দল, তো সেক্ষেত্রে তার এই কন্ট্রোলিং পাওয়ার আছে যে কোথা থেকে আন্দোলন হলে তারা আগে নেগোশিয়েট করে ফেলতে পারবে। সেই জায়গা থেকে আমি মনে করছি যে সরকার ওই সময় থেকে কিন্তু বিএনপি বেশ কিছু ফাংশন করেছে, যেটা আমরা হয়তো তার গভর্নমেন্ট এখন বর্তমান পলিসি নিয়ে আমরা সন্তুষ্ট নই, কিন্তু ইন্টারিম টাইমে কিন্তু বিএনপি যথেষ্ট সংযমী আচরণ করেছে আমার জানা মতে। ওই টাইমটাতে আমি আই অ্যাপ্রিসিয়েট যে সংযমী আচরণ করেছে। জুলাই সনদের গণভোট, গুম প্রতিরোধ এবং বিচার ব্যবস্থা সংস্কার সহ বেশ কিছু অধ্যাদেশ আইনে রূপান্তর না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। তো এই কারণে কি ভবিষ্যতে জুলাই গণঅভ্যুত্থান এবং এতে অংশগ্রহণকারীরা কি অস্তিত্ব সংকটে পড়তে পারে কিনা? না, আসলে যে কোনো রেভলিউশনকারীরা যখন বেঁচে থাকে তাদের আসলে অস্তিত্বের সংকট বলে কিছু না। এগুলো ধরেন আপনাকে আইন করে বাঁচিয়ে রাখতে হবে, এরকম আইনের আমাদের আসলে পৃথিবীতে কোনো দরকার নেই। কারণ যারা অভ্যুত্থানে অংশ নেয় বা যারা রেভলিউশনে অংশ নেয়, তাদের এইটা নিয়ে ভাবার কিছু নেই যে আমি আই হ্যাভ পার্টিসিপেটেড ইন ইট অ্যান্ড আই উইল টেক কেয়ার অফ মাইসেলফ। তো এর বাইরে যেটা বলি যে কিছু কিছু দল আছে, তারা যখন মানে ক্ষমতায় থাকে তখন তারা ব্লাইন্ড হয়, এবং ব্রুট ফোর্স মেজরিটি থাকে খুব সমস্যা। কারণ গণতন্ত্রের প্রধান সৌন্দর্য কিন্তু সরকারি দল নয়, প্রধান সৌন্দর্য হচ্ছে বিরোধী দল। আপনার যদি বিরোধী দল শক্তিশালী না হয়, তাহলে গণতন্ত্র ফাংশন করে না। সরকারি দল তো সরকারের মতো কাজই করবে, কারণ মেজরিটির কাজ কি? যে আমি মেজরিটি পেয়েছি, আই উইল ডু এভরিথিং। তাহলে বিরোধী দলের কাজ কি? ওই মেজরিটির ক্ষমতাকে কার্বে নিয়ে আসা, কমায় নিয়ে আসা, রিডিউস করা।
যখন বিরোধী দল প্রত্যেকটা ইস্যুতে সে কন্ট্রাডিক্ট না করতে পারছে, সরাসরি অ্যাডজাস্ট করে। কীরকম? আমি যে পয়েন্টে আমি ভুল করছি সেই পয়েন্টে ধরা। আপনি ওভারঅল করতে পারেন না, আমি ওভারঅল করতে পারি। আমি একজন নাগরিক, আমি বললাম সরকার খারাপ, এটা আমি ওভারঅল একটা স্টেটমেন্ট দিতে পারবো, সরকার ভালো। কিন্তু যখন বিরোধী দল যেটা করবে অন পয়েন্টে, তার এই বিরোধটা জনগণের সামনে তুলে ধরবে, তখন কিন্তু সরকার এটা কোনোভাবেই বাদ দিতে পারবে না। তার মানে হচ্ছে প্রধান ব্যাপারটা হচ্ছে যে ফল্টটার মূল জায়গাটা খুঁজে বের করা, যে কোথায় সমস্যাটা হচ্ছে। এইটা যখন বিরোধী দল ব্যর্থ হয়, তখন সরকার একেবারেই যা ইচ্ছা তাই করতে পারবে। মানে আমরা যেটাকে গৃহপালিত বিরোধী দল বলি, তো এরকম দিকে যাচ্ছে বলে মনে হয় আমার। সংসদের বড় বিরোধী দলের অনেকেই দেখি যে সংসদে বলে যে আমি কিছু বুঝি না। এটা কি, আমরা কি এটা শোনার জন্য তারা কি সংসদে গিয়েছে? এটা কি বলার জায়গা? এটা ক্লাসরুম না যে স্যার আমি কিছু বুঝি না, ইল বি টট লেটার। এটা আপনি প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে, আপনি রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছে। তো এই যে গুম কমিশন বা নানা ক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপি সরকারের ব্যাপারে আমি সমালোচনার দৃষ্টিতে বলছি না, ঐতিহাসিকভাবে আমরা যদি দেখি, তারা অনেকগুলো 96 সালে 2006 সালে অনেকগুলো ভুল তারা করেছে আমার মতে। আচ্ছা। বা ঐতিহাসিকভাবে যে ভুলগুলো তাদেরকে না করলেও তারা পারত, এবং করার ফলে তাদেরকেই সাফার করা লাগছে, তাই না? আপনি 96 সালের ইলেকশনের কথা জানেন, তত্ত্বাবধায়ক বাদ দিয়ে সেম তত্ত্বাবধায়কের মানে 6 যে তারা বিতর্কিত করার চেষ্টা হয়েছে এবং অনেকে মনে করে এই কারণে ফ্যাসিবাদ দীর্ঘ সময় শাসন করেছে, রাইট। তো সেই ফাঁদে কে পড়েছে? সে নিজেই। তো অনেক ক্ষেত্রে আমরা ভিকটিম হয়েছে, সবচেয়ে বড় ভিকটিম তারা হয়েছে। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে আমরা এমনও ফাঁদ ক্রিয়েট করি যে ফাঁদের ভিকটিম আমরা নিজেই। এবং আমরা অনেকেই জুলাইয়ের পরে এরকম ফাঁদ অনেকেই ক্রিয়েট করছে যারা নিজেই নিজের ফাঁদে পড়ছে, তাই না? নিজেই যুক্তি যে বলয় তৈরি করছে, এটা ফাঁদে যে নিজেই পড়ছে। তো সেক্ষেত্রে বিএনপি যদি গুম কমিশন বলা যায়, তো বাংলাদেশের সবচেয়ে বেশি গুমের শিকার বিএনপি নিজেই হয়েছে। তো সেক্ষেত্রে আসলে আমি মনে করি আমার জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে, তারা নাকি তাদের মতো করে গুম কমিশন করতে চায়, তাদের মতো করে আলাদা অধ্যাদেশ করতে চায়, সেটা তাদের ডিসিশন। তাদের কথা হচ্ছে যে তারা অন্যদের সাজেস্টেড পথে না গিয়ে তারা নিজেরাই একটা পথ বের করে সেটা আপনার সামনে প্রেজেন্ট করবে। তারা যেভাবে বয়ান দিতে চায়, মানে তারা তাদের কথা বলছে। তো সেই জায়গা থেকে আমার যদি মনে হয় যে তারা সরাসরি যদি গুম কমিশন বাতিল করে, আজকে হয়তো বলে যাচ্ছে অন রেকর্ডে, অনেকে গালাগালি করবে, আগামী 10 ইয়ার্স পরে তাকে এটা নিয়েই আন্দোলন করতে হবে, তাকে এই কমিশনের জন্য আন্দোলন করতে হবে। বাংলাদেশ এমন একটা জায়গা, যে জায়গাতে আজকে আপনি যে বিষয়ে আন্দোলন করছেন, পরে সরকারে গিয়ে আপনি ওই জিনিস বাতিল করছেন, পরের বার আপনার বিরোধী দল গিয়ে আবার ওই একই ইস্যু নিয়ে আন্দোলন করছে। আপনি বারবার দেখবেন রিপিটেটিভলি। আজকে একটা দল ধরেন সার্বভৌমত্ব নিয়ে আন্দোলন করছে, ওই দল ক্ষমতা যাওয়ার পরে ও ভুলে গেছে সার্বভৌমত্ব কি। ওর যে বিরোধী দল, ও এখন ওই সার্বভৌমত্ব নিয়ে আন্দোলন করবে। মানে টপিক সেম থাকছে, আন্দোলনের পার্টি পাল্টাচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং। মানে পুরো ভারতীয় মহাদেশে এই জিনিসটাই হচ্ছে, যে কার পাশা যে কার হাতে চলে যাচ্ছে, এবং প্রতিবারই টপিক একই থাকছে, কিন্তু দল পাল্টাচ্ছে, যে ওই একই টপিকে আরেক দল এসে কাজ করছে। ফলে বিএনপি যদি এটা করে, যদি তারা গুম কমিশন না করে, তাদের মতো করে করুক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু কমিশনটা গণভোট অধ্যাদেশ আছে এখানে, এবং বিচার ব্যবস্থা সংস্কার সহ বেশ কিছু অধ্যাদেশ আছে এখানে। বিচার ব্যবস্থা তো খুবই গুরুত্বপূর্ণ। আমি বলেছি যে আসলে ইনস্টিটিউশন ফাংশন না করলে, আমাদের শ্রদ্ধেয় আইনমন্ত্রী, উনি আমাদের বড় ভাই। সো আমি নিজে ইংরেজি বিভাগের শিক্ষার্থী, সো আইন নিয়ে কথা বললে আমাকে লোকজন, বললাম বাংলাদেশে কথা বলে খুব বিপর্যয়, মানে আমি নাগরিক হিসেবে কথা বলতে পারবো না, সেখানে আমাকে ডিগ্রি লাগবে, LLB LLM, ওটা নাই। বাট আমি জন রলসের কথা থেকে বলতে পারি, যেহেতু জুরিসপ্রুডেন্সের ওয়ান অফ দ্য বেস্ট থিওরিস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো ওনার কথা হচ্ছে যে ন্যায় বিচার আসলে প্রতিষ্ঠা হয় কিভাবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার প্রধান শর্তই হচ্ছে একটা কোয়াইট নিরপেক্ষ জুডিশিয়ারি। অর্থাৎ আপনি যদি, ইফ ইউ আর পার্টি টু দ্য কেস, একটা বিচার হচ্ছে যে বিচারে আপনার নিজেই এক পক্ষ এবং আপনি বিচারক, তাহলে কি বিচার হবে? এটা বিচার হওয়ার প্রধান শর্ত হচ্ছে যে আপনাকে এখানে এমন কাউকে জাজ হিসেবে নিয়োগ করতে হবে যে ব্যক্তি কোনো পার্টির প্রতি বায়াস থাকে, নিরপেক্ষ। তাহলে আমরা এই নিরপেক্ষতা কি করে আনতে পারি? আমরা কখন বলি যে এই সংবিধানটা সবচেয়ে সক্রিয় সংবিধান, যে সংবিধান মাইনরিটিকে প্রোটেক্ট করে? এখন মাইনরিটি ইন এ সেন্স অফ নট পপুলেশন, অফ আইডিয়াস। এমনও হতে পারে যে একটা দেশে মাত্র একই আইডিয়ার মাত্র 2 জন লোক আছে, আইডিয়ার কথা বলছি, ধরুন ভিন্ন পলিটিক্যাল আইডিয়ালজি। তো কেন আমাদের সংবিধানে বলা আছে মেজরিটি এগুলো করতে পারবে, এগুলো পারবে না? কারণ আমি ধরেন সংখ্যাগরিষ্ঠ, তাহলে যারা সংখ্যালঘিষ্ঠ আমি তাদের ধরে ধরে বলবো তারা আমার দলে চলে আয়, তাহলে মারে ফেলবো। তাহলে সংবিধান কি কাজটা করছে, বা আইন কি কাজটা করছে? সে ওদেরকে প্রোটেক্ট করছে যে তুমি মেজরিটি হইলেও এই পর্যন্ত করতে পারবে, এর বাইরে গেলে ইউ আর বাউন্ড টু ল। আমরা সাবজেক্ট কোন অর্থে? আমরা প্রজা কোন অর্থে? সাবজেক্ট টু ল। এবং সেই ল যদি আপনি নিরপেক্ষ কোন অর্থে বলছি, যে জুডিশিয়ারি অবশ্যই নিরপেক্ষ হইতে হবে এবং আলাদা স্বতন্ত্র প্রতিষ্ঠান হইতে হবে।
যে প্রতিষ্ঠান যদি কোনো ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত থাকে, আপনার জাজ যদি আমি নিয়োগ করি, তাহলে সে তো যতই আপনি ভালো কথা বলেন না কেন, সে দিন শেষে তো আমার অর্ডারের অপেক্ষায় থাকবে, আদারওয়াইজ আমি নিজে সরাই দিব। সেটা আসলে নিরপেক্ষ প্রতিষ্ঠান হয় না। ফলে নিরপেক্ষ জুডিশিয়ারি ছাড়া গণতন্ত্র কোনোভাবেই ফাংশন করে না। এবং এই ইনস্টিটিউশন ফেইলিউরের কারণে আমাদেরকে সেটেলমেন্টের ভেতর দিয়ে যাইতে হয়, প্রত্যেকবারই সরকার অভ্যুত্থানের ভেতর দিয়ে পতন হয়, এবং এমনভাবে পতন হয় যে মুখ দেখানো না, একটা তো পালাইয়ে যাইতে হয়েছে। এবং অনেকেরই এমনভাবে পতন হয়েছে যে পরে জনগণরা যে কিছু বলবে সেই মুখও থাকে না। আন্দোলনের ডাক দিলে দেখা যায় নিজে এসে বসে আছে, কেউ নাই। এরকম ঘটনা আমরা অনেক সময় দেখেছি, তাই না? মজাও করেছি নিশ্চয়ই। সো এইগুলো আসলে আমি মনে করি যে সরকার, আমি যতদূর জানি বা শুনেছি যে তারা নিজস্ব ওয়েতে নাকি এই ব্যাপারগুলো ডিল করবে। তারা একটা বাদ দিচ্ছে না, তারা নিজস্ব ওয়েতে নতুন করে আইন তুলবে। কারণ এইটা কমিশনে যেটা হয়েছে, ঐক্যমত্য কমিশনে অন্য দল সেখানে তাদের মতো করে প্রপোজাল দিয়েছে এবং সেটা সবগুলি গৃহীত হয়েছে। সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ যে যেহেতু সে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে তারা অন্যভাবে, তারা যদি মেজরিটি পায় তাহলে তারা তাদের মতো করে এটা করতে পারবে। জুলাই সনদে কিন্তু মূল যে সনদটা ছিল, আমি জানি না পরে সিগনেচার করা হয়েছে, তারপরে যেটা দেওয়া হয়েছে সেটাতে কী ছিল, কিন্তু যেটাতে সাইন করেছে ওটাতে কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া আছে যে এই দলগুলো যদি মেজরিটি পায় তাহলে তারা এই কমিশন বা নিজেদের মতো করে রিস্ট্রাকচার করতে পারবে, মৌলিক বিষয়গুলো একই রাখবে এবং তারা নিজেদের মতো করে রিস্ট্রাকচারিং করে এটাকে আনতে পারবে। এখন ধরেন বিরোধী দল একটা প্রপোজাল দিয়ে রাখছে, সেটা জুলাই সনদে রয়েছে, সেক্ষেত্রে সরকারি দল চাইলে ওই জিনিসটা একই রেখে তার মতো, তার চিন্তার মতো করে রিস্ট্রাকচারিং করে সেম জিনিসটা রাখা। কিন্তু বাতিলের পক্ষে আমি নেই, যেহেতু ওইটা একদিন ওকে প্রোটেক্ট করবে, প্রয়োজন ফুরায় গেলে আপনি ফেলে দিবেন, ওই টিস্যু একদিন আপনাকেও কাজে লাগবে, এমন টিস্যু থাকতে পারে পৃথিবীতে। কারণ পৃথিবীর জায়গাটা এরকমই, কোনো কিছু বাইরে চলে যায় না। পৃথিবী কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জায়গা। গোল তো আপনি ছুড়ে দিলে এটা পৃথিবীর বাইরে যাবে না, ভেতরেই থেকে যাবে, কথার মতো আর কি। বাতাসে মিলায়া যায় কিন্তু হারায় যায় না, ফ্রিকোয়েন্সি কমে আসে। নতুন ধারার রাজনীতির কথা বলে যারা ভোটের মাঠে নামেন, তাদের বেশিরভাগ প্রার্থী নির্বাচনে আমরা দেখি যে জামানত বাজেয়াপ্ত হওয়ার বিষয়টি দেখা যায়। তো প্রচলিত বড় দলের বাইরে তাদের রাজনীতি কেন আসলে দৃষ্টি আকর্ষণ করতে পারে না বা জনসমর্থন পায় না বলে আপনার মনে হয়? আমি বলেছি যে ভোটের রাজনীতি একটা টোটালি ডিফারেন্ট ফ্যাকশন, এবং আমরা যেহেতু নাগরিক হিসেবে শুধুমাত্র সেটেলমেন্টের অংশ হয়েছে, যেহেতু যে দেশে ইনস্টিটিউশন ফাংশন করবে না, সেক্ষেত্রে আমাদেরকে সবারই বড় দলের অংশীদার হতে হয়। আদারওয়াইজ আপনি ওই এলাকার, বললাম না, আমাকে যদি আপনি ভোট দেন, আমাকে যদি একটা মেম্বার বানান লোকাল, তাহলে আমি ওই এলাকার মারামারি হইলে আমি থামাইতে পারবো না, কারণ মোস্ট অফ দ্য পিপল আমার কন্ট্রোলে নেই। সো আমাদের দেশগুলো যেহেতু একটা সেটেলমেন্টের অংশ দিয়ে চলে, সেক্ষেত্রে বড় দল রিস্ক করতে পারবে না এমন কোনো প্লেসে জনগণও জানে যে আমি সবচেয়ে ভালো মানুষ হলে আমাকে ভোট দিয়ে লাভ নাই, তো কারণ আমি ক্ষমতাই চর্চা করতে পারবে না। তো যেখানে আমার ক্ষমতাটা সেন্ট্রালি সিলেক্টেড, সেখানে আসলে মানুষ বড় দলকে ভোট দেয় এই কারণে যে ওই বড় দলের কেউ হলে অ্যাটলিস্ট কিছু একটা করতে পারবে। কারণ আমাদের দেশে দেখা যায় যে দলের বাইরে কেউ আর চিন্তা করতে পারে না। ইভেন বর্তমানে যারা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট রয়েছে, তারা তো বিএনপি সরকারের অংশ, অপোজিশন হলেও। নর্মালি সবাইকে যে জিনিসটা দেওয়া হয়েছে বিরোধী দলকে দেওয়া হয়নি, প্রত্যেক এমপি কিন্তু সেম জিনিস পেয়েছে, দে আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট। তো সেক্ষেত্রে বড় দলের অংশ হলে দেখা যায় যে আপনি ক্ষমতাগুলো চর্চা করতে পারেন, আপনার হাতে ক্ষমতাহীন রাজপুত্র হয়তো লাভ নাই। তো সেক্ষেত্রে আসলে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে আমি এই জিনিসটা লক্ষ্য করেছি, বা আমাদের দেশগুলোতে যেহেতু নিউ ইনস্টিটিউশনের জন্য হয় না, যে মানুষ ব্যক্তির উপর নির্ভর করতে পারে না। কারণ দেশে যদি আইন কাজ করতো তাহলে আপনি বলতে পারতেন যে আমার নেতা যে আইনকে প্রতিষ্ঠিত করবে, সেখানে তো আইনই নাই। আইন হচ্ছে নেতা যেটা বলবে ওইটা আইন। তো যেহেতু আমাদের দেশটা আইনের বাইরে চলে, একটা বন্দোবস্ত ম্যানেজিং সিস্টেমের ভেতর দিয়ে চলে, যে ওই ম্যানেজের পার্ট না, তাকে ভোট দিয়ে আসলে কোনো লাভ নাই। অবভিয়াসলি কিছু জায়গা আছে, যেমন আপনি বার কাউন্সিলের কথা বলেন, এগুলো তো ইন্টেলেকচুয়াল প্লেস। বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, এখানে আসলে তো ভিপি কি কোনো উন্নয়ন করতে পারবে? আপনি বলেন, উন্নয়ন করতে পারবে কিভাবে? সে তার পার্লামেন্ট থেকে নিয়ে আসবে, বিশ্ববিদ্যালয়ের পার্লামেন্ট থেকে। কিন্তু দিন শেষে কিন্তু সে তো, আমি তো যে আমার প্রাইম মিনিস্টারের কাছে যে বলতে পারবো না ভাই বা স্যার বা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা হল বানিয়ে দিন, বললেই সে দিয়ে দিবে, এরকম সম্ভব নয় আসলে, কারণ ওর জুরিসডিকশনের মধ্যে এটা নাই। তো যেসব জায়গাতে আমার নিরপেক্ষ ফাংশন দরকার, এখন আপনি যদি বলেন যে আমার জাজও দলীয় ভিত্তিতে নিয়োগ দিতে হবে, তাহলে একটা জাজ নির্বাচন করা হোক, সেখানে ভোট পড়ুক, আইনজীবীরা ভোট দিক, ভোটে যে নির্বাচিত হবে সেই জাজ হোক, এটা খুব ভালো একটা পদ্ধতি হতো। সব জায়গাতে ইলেকশনের প্রসেসটা ডিফারেন্ট হবে। বাংলাদেশের বড় জায়গা থেকে এমপি ইলেকশনের ক্ষেত্রে আমরা বলতে পারি, রাজনৈতিক জায়গাতে বলতে পারি, যেসব জায়গাতে উন্নয়নের, ডেভেলপমেন্টের ব্যাপার জড়িত আছে, সেসব জায়গাতে আসলে বড় দলের বাইরে মানুষের প্লেসমেন্ট করাটা টাফ, কারণ সে ওখানে ক্ষমতাটা চর্চা করতে পারবে না।
কারণ টাকাটা আসলে আপনার যেখান থেকে যাবে সে যদি আটকায় দেয় আপনি কিছু করতে পারবেন না, এবং এই বিরোধিতা আমরা দেখেছি। কিন্তু আইনত এটা হওয়া উচিত না, এটা ভারতে নাই। কিন্তু ভারতে বিভিন্ন প্রদেশে বিভিন্ন সরকার আছে, তারা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা পায় না। কিন্তু আমাদের এই মানে প্রবণতা না, আমরা জন্মগতভাবেই ফ্যাসিস্ট অনেকেই, যে আমরা আমাদের বিরুদ্ধে মতামতই নিতে পারি না, তার বিরুদ্ধে একজন ব্যক্তিকে নিব কী করে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের দেশে ওই সংস্কৃতি গড়ে ওঠে নাই যে ব্যক্তি যদি রাজনৈতিক চিন্তার ঊর্ধ্বে ওঠে বা নতুন চিন্তা নিয়ে আসে আমরা তাকে এন্ডোর্স করব, বরং আমরা তাকে যত পারি নিচে পাঠায় দিলে ভালো হয়। শামীম, যথেষ্ট রাষ্ট্র সচেতন এবং প্রজ্ঞাবান একজন তরুণ হিসাবে আপনাকে জিজ্ঞাসা, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার চার্জশিট 11 বার পেছানো হয়েছে। তো এই হত্যার প্রতিবন্ধকতা, বিচারের প্রতিবন্ধকতা কোথায় এবং কেন ওসমান হাদি টার্গেট হলেন খুনিদের, আপনার কি মনে হয়? না, আমি আসলে যেহেতু মানে ওই রাজনীতির অংশ না, বলে যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই আসলে ভালো উত্তর দিতে পারবেন, বা পুলিশ যারা ইনভেস্টিগেশন করেছে। সো এটা ইনভেস্টিগেটিভ ব্যাপার। তবে আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে হাদি ভাইকে কীভাবে দেখি সেটা আমি বলতে পারি। যেহেতু উনি কিন্তু সাইফার্সে পড়াতেন, আপনি জানেন কিনা জানেন, এবং আমি সেম জায়গাতে তার কলিগ ছিলাম। আচ্ছা আচ্ছা। যেটা যেটা আমি আসলে নর্মালি, যদি সবাই যারা অনেক বড় ব্যক্তি হয় তাদের সাথে অ্যাফিলিয়েশন বলে নিজেকে বড় দেখানোর জন্য, বাট ওই অর্থে না। উনি হচ্ছে, আমি ব্যাংক ফ্যাকাল্টিতে পড়াতাম, উনিও ব্যাংক ফ্যাকাল্টিতে পড়াতেন, এবং আমাদের যে বইটা আছে মানে ব্যাংকের আমরা যে বইটা পড়াই ইংরেজিতে, ওটার উনি সম্পাদক ছিলেন, এডিটর ছিলেন। আচ্ছা আচ্ছা। তো আমি সেম ফ্যাকাল্টিতে দীর্ঘদিন কাজ করেছি সাইফার্সে, প্রায় 3 বছরের বেশি। লাস্ট ডেজ পর্যন্ত উনি যখন ছিলেন, তার আগে উনি সাইফার্স ত্যাগ করেছেন, স্কলার্সে ছিলেন ইউনিভার্সিটি অফ। তার আগে 2 বছর আমরা প্রায় সময় প্রত্যেক মিটিং একসাথে অ্যাটেন্ড করতাম। সো আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে ওনার যে ফিলসফি সেটা হচ্ছে যে আমি যেমন স্বতন্ত্র চিন্তা করতাম, উনি একটা স্বতন্ত্রভাবে বাংলাদেশকে দেখতো আর কি। তো কিছু কিছু মানুষ আছে যারা আমাদেরকে আসলে লেসন দিয়ে যায় যে পৃথিবীর জিনিসটা এরকম হওয়া উচিত। আমি বলেছি পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিসকোর্স। আপনি বেঁচে থাকবেন না ভারে, কিন্তু আপনার আইডিয়া বেঁচে থাকবে। মার্কসের আইডিয়াকে বেঁচে নাই, হাজার হাজার মানুষের পৃথিবীতে আমরা তাদের আইডিয়া প্রতিদিন বারবার বলছি, ডেমোক্রেসি ডেমোক্রেসি, যে মানে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এইগুলো বলছি না। সো উনি একটা নতুন চিন্তা আমাদের ভেতরে, এই জিনিসটা আমি বলেছি অভ্যুত্থানের পরে কিন্তু এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হয়েছিল, যে স্বতন্ত্র রাজনীতি বিকাশ। আমি বললাম না যে টাইমটা বুঝতে পারা। ধরুন উনি আমার পরপরই ইলেকশন করেছে, ডাকসুর পরপরই উনি নিজে চলে আসছে স্বতন্ত্রতে, ঢাকা আটে, রাইট। সো আমরা মোটামুটি একই ধরনের ইডিওলজি নিয়ে কাজ করছি। উনি সেন্ট্রালে কাজ করেছেন ধরেন জাতীয় নির্বাচনে, বাট আমি ডাকসুতে আর কি, ছোট্ট একটা প্ল্যাটফর্মে। তো উনি ওই জায়গাটা রিচ করতে পেরেছেন যে বাঙালি মুসলমানের প্রধান ডেভেলপমেন্টের জায়গাটা কোথায়, কালচারাল জায়গা কীরকম। আমরা যদি কাউকে বিট করতে চাই, ধরুন আমি আপনার আগে উঠতে চাই, তাহলে আমার কাজ কী হবে, যে আপনার পা ধরে নিচে নামানো। বাঙালির হচ্ছে এটা, ধরেন আপনার আগে উঠতে হবে, তাহলে কী হচ্ছে, আমার আগে যে আছে ওকে নিচে নামাই দিই, তাহলে আমি তো অটো আগে উঠে গেছি। কিন্তু আসলে সাংস্কৃতিক ক্ষেত্রে বা বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে এটা তো সম্ভব নয়। যার স্কিল আছে আপনি তাকে মাইরা ফেললেও, বা আপনি তাকে বাংলাদেশ থেকে কোথাও বিতাড়িত করলে ওর স্কিল প্রদর্শন করবেই, মানে প্রতিভা বিকশিত হবেই, মহিমা উদ্ভাসিত হবেই। তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে পড়ে ওর আগে উঠতে হবে। এই জিনিসটা কালচারালি যোগ্যতাতে উনি কিন্তু এই জিনিসটা সবচেয়ে বারবার ফোকাস করেছেন। উনি যখন ইনসাফের কথা বলছেন, ওই ইনসাফ কি, যে আমার শত্রুর সাথেও যেন ন্যায় বিচার হয়। তার মানে কি, নিরপেক্ষ জুডিশিয়ারি, নিউ ইনস্টিটিউশন, আমার প্রতিষ্ঠান যেন শক্তিশালী হয়। তাহলে আমাকে বারবার আন্দোলন করতে হবে না, আমি জুডিশিয়ারিতে যে মামলা করলেই আমার যে অপরাধ করেছে তার বিচার হবে। তো তার মানে উনি যে বলে যে আমরা একটা পলিটিক্সের নতুন যে ধারাটা এনসিপির আনা উচিত ছিল বা অভ্যুত্থানের পরে তৈরি হয়েছিল, সেটার একটা প্রোটোটিপিক্যাল প্রতিমূর্তি বলতে পারি আমরা। মানে ওনার ভেতরে জিনিসটা ছিল যে আমাদের অভ্যুত্থানের ভেতরে এরকম একটা নেতা, আমাদের এরকম নেতা দরকার ছিল যারা নিউ ফেস হিসেবে আসবে। আমরা ইয়াং জেনারেশনের আইডল বলছি। মানে আপনি বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক একজন মানুষ, কারণ হচ্ছে যে অভ্যুত্থানে যারা অংশ নেবে এবং যারা অভ্যুত্থানের ফলাফলে তৈরি হবে, দুটো কিন্তু একই জিনিস নয়। কারণ আমি একসময় অভ্যুত্থানের নেতা হয়ে ধরেন আজকে আমি করাপ্টেড হয়ে যেতে পারি, এর মানে কি আমি সারা জীবন রেসপেক্টেড থাকবো? হয়তো অভ্যুত্থানের জন্য ইতিহাসে আমার নাম অমর হিসেবে লেখা থাকবে, কিন্তু তারপরের কাজ সমালোচিত হবে। কিন্তু অভ্যুত্থানের ফলাফলে একটা নতুন জেনারেশন তৈরি হবে, তাই না? দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ দ্য রেভলিউশন, এবং দোজ পিপল উইল বিল্ড দ্য নেশন। কারণ আমাদের প্রত্যেকেরই একটা রিলে রেসের মতো, আমাদের একটা জায়গায় যে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়, ওইখান থেকে কেউ একজন শুরু করে। তো আমি মনে করি যে আমাদের যে শুরু করার জায়গাগুলো আছে, সেইখানে উনি একজন সিম্বল, যে আমরা অভ্যুত্থানের পথে কোন কোন জায়গায় কাজ করতে পারতাম। উনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। আমি রেগুলার তার
নানা সময় তারা আমি ইন্টারভিউগুলো দেখেছি, যেহেতু ব্যক্তিগত পরিচিত আগেই ছিল, সো আমাদের তো আগেও আলাপ হয়েছে অনেক বিষয়ে, যেগুলো আমি এখন বলতে চাই না, বাট নর্মালি এইসব বিষয়ে আলাপ হয়েছে। তো এই জায়গাটা ওনার মধ্যে ছিল, এবং সেটা হচ্ছে যে আমাদের নতুন পলিটিক্যাল সেটেলমেন্টের বাইরে চিন্তা করাটা খুব ডিফিকাল্ট। হি থট ইট, তাই না, যে দলের বাইরে গিয়ে চিন্তা করা। তার মানে যেখানে ব্যক্তি ইম্পর্টেন্ট হয়ে উঠবে সেখানে নাগরিক ইম্পর্টেন্ট হয়ে উঠবে। যখন আপনি বলেন ব্যক্তির চেয়ে দল বড়, তার মানে নাগরিকের চেয়ে কি দল বড়, নাগরিকের চেয়ে কি সরকার বড়? আমাদের দেশে এটা কি হয়েছে না, নাগরিকের চেয়ে ক্ষমতার দাম বেশি। সো নাগরিকদেরকে আমরা একদম পিষ্ট করে মেরে ফেলেছি। তার মানে হচ্ছে আমার যদি দলকানা হয়ে আমার নাগরিককে হত্যা করতে হবে, ওই দলের আমার কি দরকার? তার মানে আমরা এই চিন্তাটা করাতে পেরেছি, বা উনি এই চিন্তাটা করাতে পেরেছেন যে ইফ উই ওয়ান্ট টু বিকাম সামওয়ান ফর দ্য কান্ট্রি, উই ক্যান বি এনিয়ন। তার জায়গা থেকে চেষ্টা করলে মানুষের জন্য কাজ করতে পারবে, আইডিয়ার জায়গাতে কাজ করতে পারবে। একদিন কেউ না কেউ দেখবেন যে ওই আইডিয়া ফলো করে আসলে আমাদের দেশে আরও একসময় কোনো না কোনো অভ্যুত্থান হবে। শুধু অভ্যুত্থান না, হয়তো আমাদের রাষ্ট্রেও পরিবর্তন আসতে পারে। সো উনি একটা বলা যায় আমাদের একটা আলো দিয়ে গেছেন, এখন আমরা কতদূর যাব সেটা সময় নির্ধারণ করবে। শামীম, গত 15 বছর সব দল এবং মতের সবাই একসঙ্গে এবং যৌথবদ্ধভাবে আন্দোলন করলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু জুলাইয়ের পর এত বিভাজন কেন বেড়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে গণতান্ত্রিক দিকে উত্তরণে এটা একটা প্রতিবন্ধকতা কিনা এই বিভাজনটা? না, আমাদের হচ্ছে যে শুধু গণতান্ত্রিক উত্তরণ না, এটা পৃথিবীর সব জায়গাতে সেম ব্যবস্থা আছে। আমরা যদি বলি যে ক্ষমতাকে আমরা একটা এককেন্দ্রিক জায়গা হিসেবে দেখি, একটা ভর কেন্দ্র, কারণ হচ্ছে যে আমরা যখন একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে বড় হই, আমরা ঠিক ওই অভিজ্ঞতাটাকে আলিঙ্গন করতে চাই। কীরকম? আপনি যদি ভারতীয় ইতিহাস দেখেন, ভারতকে শাসন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশরা। সেই ব্রিটিশদের ব্রিটিশদের সরকার ব্যবস্থা কীরকম? একটা গভর্নমেন্ট আছে, প্যারালালি একটা রাজতন্ত্র আছে, তাই না? ফলে সেম জিনিসটা কি পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ অ্যাডপ্ট করে নাই? সেখানে পরিবারতন্ত্র এসেছে, অর্থাৎ ওরা কুইন দেখে অভ্যস্ত বা কিং দেখে অভ্যস্ত। সেখানে আপনি ডেমোক্রেসি আনতে গেলেও সেটা পরিবার কেন্দ্রিক আনতে হবে, অর্থাৎ আমাদের এক্সপিরিয়েন্সের ভেতরে থাকা প্রত্যেকটা জিনিস পরবর্তীতে প্রভাবিত হয়। ডেমোক্রেসি আনলেও ওই রকম ডেমোক্রেসি হইতে হবে, যেখানে কুইন থাকতে হবে। বিষয়টা দেখেন আপনি মেলে কিনা। আসলেই প্রত্যেকটা দেশ যারা ওদের শাসিত ছিল, অনেক দিন শাসিত ছিল আমাদের এশিয়ায়, প্রত্যেকটা দেশ সেম জিনিস, একটা পরিবারতান্ত্রিক রাজনীতির ভেতর দিয়ে তারা অনেকেই গিয়েছে। অনেক দেশে হয়তো আর্মি শাসন আছে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু আর্মির বাইরে যাওয়া ছিল ঠিকই পরিবারতান্ত্রিক রাজনীতি তারা গিয়েছে, ওই যে ব্রিটিশ ফ্যামিলির মতো আর কি, কিংস অ্যান্ড কুইন্সের মতো আর কি। তো লাইক দ্যাট আমরা যখন 15 বছরে ছিলাম তখন ক্ষমতাকে আমরা দেখেছি এককেন্দ্রিক, একজন ব্যক্তির হাতে। ফলে আমরা এই জিনিসটাতে অভ্যস্ত যে ক্ষমতা মনে হয় একদিকেই থাকবে, কিন্তু ব্যাপারটা ক্ষমতা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত থাকে। যেমন একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে যে ক্ষমতার দ্বন্দ্ব, এই ক্ষমতার দ্বন্দ্বে কি সরকার পৌঁছাতে পারবে? পারে না। তো আমাদের যখন শত্রু না এক হয়, এটা একটা ক্ষমতার বেসিক প্রিন্সিপাল, যে এনিমি যখন এক হয় আমরা সবাই বন্ধু। ফলে 15 বছরে আমাদের সবারই এনিমি মনে করেন একই লক্ষ্যবস্তু, সেটা লেফট উইংয়ের বলেন, রাইট উইংয়ের বলেন, সবারই কিন্তু লক্ষ্যবস্তু একই। কিন্তু যখনই আমাদের এই শত্রুর পরাজিত হয়, তখন আমরা মারামারি কাদের মধ্যে করি? এটা আমি আগেও বলেছি, তখন আমরা নিজেদের মধ্যে। লর্ড অফ ফ্লাইজ বলে একটা বই আছে আমাদের। সো এখানে এই জিনিসটা দেখানো হয় যে ইনোসেন্ট ছেলে মেয়েদেরকে যদি আপনি একটা দ্বীপে ছেড়ে দেন, কিছুদিন পরে একজন একজনকে খুন করা শুরু করবে, বিকজ অফ দ্য পাওয়ার স্ট্রাকচার। একজনকে হত্যা করবে। মানুষের টেন্ডেন্সি পাওয়ারকে হোল্ড করার। ফলে দেখা যাবে এই যে একটা বড় আমরা ক্ষমতাকে দেখছি, এটা আসলে ক্ষুদ্র ক্ষুদ্র ফ্রন্টে বিভক্ত হয়ে গেছে। যে যেভাবেই ছিল ওই আগের অবস্থায় ফিরে গেছে, কারণ এখন শত্রু নেই। সো আমরা এখন নিজেদের মধ্যে যুদ্ধ করে যে ক্ষমতা গ্রহণ করতে পারবো সেই হব ক্ষমতাসীন। ফলে অভ্যুত্থানের পরে সবাই সবার ক্রেডিট বুঝে নিতে চলে গেছে, কারণ আমরা সবাই পলিটিশিয়ান। সো পলিটিক্সের মূল টার্ম কি? টু হোল্ড পাওয়ার। আমরা ক্ষমতার কত অংশ ভাগ পাচ্ছি এটা নিয়ে আমাদের নেগোসিয়েশনস হবে। সো এটা তো বেনিফিটেন্ট জিনিস না যে আমি চ্যারিটি করছি বা আমি বুদ্ধিজীবিতা করছি। পলিটিক্সে যারাই থাকে সবাই পাওয়ার পেতে চায়। ফলে এই অংশগুলো তাদের নিজস্ব যে ডিমান্ড, ডিজায়ার, সেটাকে ওই ইমিডিয়েট টাইমে নিয়ে নিতে চাইছে। এটা খুব সমস্যা যে ইমিডিয়েট টাইমে নেয়, একটা দেশকে রিস্ট্রাকচার করতে ব্যর্থ হওয়া, এটা খুব সাংঘাতিক বিষয়। যে আপনি যখন একটা দেশের এরকম অভ্যুত্থান পরবর্তী অংশে, আপনাকে রিস্ট্রাকচার করা আগে উচিত, যে আমরা আগে দেশটা গোছাই, তারপর না আমরা ভাগ করব। এটা কারোর মধ্যে নেই, মানুষের ভেতর কখনোই নেই বাবা মা মারা যাওয়ার পরেই জমি নিয়ে মারামারি করে। এটা দেখছেন না? বেসিক প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালে আমরা দেখছি। সেটারই একটা বৃহৎ অংশ আমরা জুলাইয়ের পরেই দেখতে পেয়েছি, সবাই তার ভাগ নিয়ে টানাটানি শুরু করছে, আমার এটা দিতে হবে। এটা স্বাভাবিক ঘটনা, আসলে পুরো পৃথিবীতে এটাই হয়, শুধু আমরা বাংলাদেশের কথা বলছি না।
বাবা মা মারা গেলেও যারা জমি নিয়ে মারামারি করে তারা এটা তো সামান্য, মানে এটা আরও বলা যায় এটা যে কম করছে আমার মনে হয় আরও বেশি হওয়া উচিত ছিল আর কি, যদি আমরা রিয়েলিটির দিক থেকে চিন্তা করি। আচ্ছা আচ্ছা, শামীম, আপনাকে নিয়ে বেশ কিছু লেখালেখি হয়েছে এবং যদি ভুল তথ্য দিয়ে থাকি আগাম আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আপনি জাসদ ছাত্রলীগের মানে বিসিএল এর ঢাবির নেতা ছিলেন এবং জুলাইয়েও গণহত্যার সময় আপনি নীরব ভূমিকা রেখেছেন। তো এবং আওয়ামী লীগের ওই সময় বিরোধীদের সন্ত্রাস, জঙ্গি ও মৌলবাদী বলে আখ্যায়িত করা হতো এবং দলটি ফ্যাসিবাদের লেজিটিমেসি বহন করত। তো এই বিষয়ে আপনার মন্তব্য কি, বক্তব্য কি? না, এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমি এর আগেও অনেক ব্যাখ্যা দিয়েছি, যদিও এটা এই সময় আর আসার কথা না। যদি এটা প্রমাণিত হতো আমি তো বলেছি যে আপনি মামলা করতে পারেন, কারণ যাদের অপরাধ আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় মার্কড। সো আমি ডাকসু নির্বাচনই করতে পারতাম না আমার বিরুদ্ধে যদি বা এই রকম কোনো সংগঠনে থাকার অভিযোগ আসতো। এবং এখানে আপনি যে জাসদ শব্দটা ব্যবহার করছেন এটা একটা প্রবলেমেটিক, কারণ হচ্ছে জাসদের অনেকগুলো অংশ আছে, আপনি নিজেও জানেন। ফলে যখন আপনি জাসদ বলেন সবাই ইনুকে বুঝে, আসলে এটা একটা সমস্যা, যেহেতু সে 14 দলের ভেতরে ছিল। এখন বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল বলে একটা সংগঠন ঢাবিতে আছে, তারা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ সময় লড়াই করেছে এবং এবার জুলাই সনদেও সাইন করেছে। আপনি দেখবেন বাংলাদেশ জাসদ, এই সংগঠনকে আপনি চিনেন কিনা জানি না, অবশ্যই আপনার অফিসের পেছনে। নিশ্চয়ই। হ্যাঁ, তো এই আসম আব্দুর রব তাদের তাত্ত্বিক এবং গার্ডিয়ান হিসেবে আছেন। রব ভাই তো আছেন আরেকটা গ্রুপে এবং আরেকজন আছেন শরীফ নুরুল আম্বিয়া। আচ্ছা, আপনি জুলাই সনদের নিচে গিয়ে দেখবেন। জি। তাহলে সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল, সেটার এক নেতার একটা ব্যানারে আমি আছি। কিভাবে আছি যে ওই সংগঠনের মাত্র লোক আছে 2 জন, 2019 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সেক্রেটারি। এবং আমি যেহেতু সিরাজুল আলম খানের একজন ভক্ত ছিলাম, সেহেতু আমি সিরাজুল আলম খানের কাছে যেতাম, ওনাদের মধ্য দিয়ে যেতাম। তো একটা প্রোগ্রামে ওনারা বললেন আমাদের তো কেউ নেই, তো তুমি হচ্ছে ব্যানার ধরার জন্য তো লোক দরকার। আচ্ছা, নিশ্চয়ই। হ্যাঁ, তো এখানে তো মৌলবাদ বিরোধী জঙ্গি তারা কিভাবে আখ্যা দিবে, যারা ওই সময়ে 14 দলে ছিল না, যারা নিবন্ধন পেয়েছে 2025 সালে, জুলাই সনদে সাইন করতে পারছে কি করে, সেখানে আপনি কিভাবে বলবেন? এবং আমার একটা 45,000-এর আইডি ছিল। আপনি এটা জিজ্ঞেস করতে পারেন কাদের কাছে, জুলাই অভ্যুত্থানের যারা নেতা প্রত্যেকে আমার কিন্তু মিউচুয়াল ফ্রেন্ড, এবং আমি বড় হয়েছি কাদের মধ্যে দিয়ে, মাহফুজ আলম, মোল্লা ফারুক আহসান, এরা হচ্ছে আমাদের সার্কেল। তো সেই হিসেবে এটা খুবই অবান্তর একটা অভিযোগ বলা যায়, কারণ তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন, তারা কমপ্লেন করতে পারতো। আমি তাদের কাছে তো বলি যে ওয়েলকাম ইউ আর। হ্যাঁ, তো এটা হচ্ছে যে সিরাজুল আলম খান যদি মুজিববাদী হয় তাহলে বাংলাদেশে মুজিব বিরোধী কে আছে? এবং ছবিটা দিয়েছিল সিরাজুল আলম খানের সাথে, রাইট? আপনি দেখেছেন কিনা জানি না, ছবিটা যেটা দেওয়া হয়েছে, তো সিরাজুল আলম খান মুজিববাদী নাকি? আপনি একটা ব্যানারের ছবি মনে হয় দিয়েছিল এরকম কিছু, এবং সিরাজুল আলম খানের ছবি দিয়েছে। এখন সমস্যা হচ্ছে এখানে যেহেতু নামটা আছে বিসিএল, নর্মালি এটা মিস ইনফর্মড হওয়া উচিত। বিসিএল নাম শুনলে মানুষের বিএসএল এর মাথায় আসবে। বিএসএল এবং বিসিএল কাছাকাছি শব্দ না? এবং এই ছাত্রলীগ নিয়ে বহু ক্যাচাল আছে। জেএসডিও লেখে কি? জেএসডি ছাত্রলীগ, ওরা লেখে বাংলাদেশ ছাত্রলীগ, লোগোটা একটু অন্য। একজন লেখে রেড লোগো দিয়ে, আরেকজন রেড লোগো দিয়ে লেখে। জাসদ ছাত্রলীগও রেড লোগো ইউজ করে, একটা স্টার মারে, আরেকজন 2টা স্টার দেয়, একজন 4টা দেয়। এখন আপনি কি করে আইডেন্টিফাই করবেন? এখন যেখানে আমি তো বিসিএল করি নাই, কারণ দলের যে সভাপতি তিনি ডাকসুর সময় বিবৃতি দিয়েছেন, আপনি সদস্যপদ হতে গেলে আপনাকে মিনিমাম একটা ফর্ম পূরণ করতে হবে, প্যাডে নাম থাকতে হবে। যে কমিটিতে 2 জনই লোক আছে তাহলে তার 3য় পদটা হবে সাংগঠনিক সম্পাদক, সেটা প্যাডে নাম থাকবে না? থাকবে কিনা? এবং বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদ ছিল, তারা সেটা মানে সদস্য ছিল। পরিবেশ পরিষদে কিন্তু 3 জনকে ইনভাইট করা হয় টপ 3-তে। সুতরাং আমি একবার না একবার ইনভাইটেড হয়ে থাকবো, তাহলে ঢাকা ভার্সিটির ডকুমেন্টারি থাকবে। এবং সেই সংগঠনের ব্যানার কিন্তু এই যে দেখবেন যে এখনও টানানো আছে, এবারও টানালো তারা এই যে নতুন নবীন বরণ উৎসবে। তো যে সংগঠন ব্যান্ড না সেটার সাথে আমাকে ধরেন আমি অ্যাফিলিয়েটেড ছিলামই, ধরেন আপনি যে সংগঠন ব্যান্ড না বা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছে, যারা জুলাই সনদে সাইন করেছে, সেখানে আপনি আমাকে কিভাবে জুলাই বিরোধী বলেন? এগুলো মানে ইলজিক্যাল না একই সাথে? হ্যাঁ, এবং আমি যেহেতু সভাপতি নিজেই বলেছি, আমি মেম্বার থাকলে আমি সভাপতি হতাম, বা আমি যদি রাজনীতি করতে চাইতাম তখন এক্সিস্টেন্ট ছাত্র রাজনীতি কয়টা? 2টা, একটা হচ্ছে বিএনপি, একটা আওয়ামী লীগ। আমরা সবাই জানতাম যে এরপরে ক্ষমতা কে আসবে? বিএনপি। আইদার আমি আওয়ামী লীগে যোগ দিতাম অথবা বিএনপি করতাম, ইফ আই ওয়ান্টেড টু বি আ পলিটিশিয়ান। সিম্পল ব্যাপার। সো এইগুলো হচ্ছে যে বললাম না, বাংলাদেশ সময় তো স্বতন্ত্র একটা কণ্ঠস্বর হিসেবে থাকতে চেয়েছেন। এক্স্যাক্টলি। তা না হলে তাহলে না হলে আমি তো নিজে শেষ দিন পর্যন্ত প্রেসিডেন্ট থাকতাম, বা তাই না? আমি যে ফার্স্ট ইয়ার থেকে রাজনীতি করতাম। আর ছবিটা হচ্ছে একদম ফার্স্ট ইয়ারের প্রথম দিকে ওই সিরাজুল আলম খানের কাছে যখন গিয়েছি, আমি সিরাজুল আলম খানের সাথে যে ছবিটা আছে এটা দেখবেন ফার্স্ট ইয়ার একদম একটা কোচি ছেলে দাঁড়ায় আছে। আরেকটা ছবি সম্ভবত শামীম এরকম আছে যে আপনি রাজু ভাস্কর্যের সামনে ব্যানার হাতে দাঁড়িয়েছেন, ওই যে ব্যানারটার কথা বললাম যে 2 জন লোক আছে। তো আর ছাত্রলীগের যদি প্রোগ্রাম হয় তাহলে এখানে কয়জন লোক থাকবে বলেন? 500।
1002 জন লোক কেমনে থাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো নিশ্চয়ই। হ্যাঁ, তো এটা হচ্ছে যে মিস ইনফর্ম করা। এটার একটা আমরা পড়াই এটাকে, যখন আমরা লজিক্যাল ফ্যালাসি ইউজ করি তখন আমরা কিছু জায়গায় মিস ইনফর্ম করি আপনাকে। বিসিএল লেখা আছে, লোকে তো দেখছে হ্যাঁ সত্যিই তো বাংলাদেশ ছাত্রলীগ লেখা আছে, কিন্তু এটা কাদের ছাত্রলীগ? ছাত্রলীগকে তো বাংলাদেশের 26-27টা অর্গানাইজেশন ব্যবহার করে। জাকপাও এতদিন ইউজ করতো না, জাকপা ছাত্রলীগ। এখন ওরা কি তাহলে মুজিববাদী নাকি? কারণ লীগ শব্দটা কেন যে লিখছে এটা ওদের আমার জীবনের জন্য খুবই বিপজ্জনক। নির্বাচনের সময় হয়তো এগুলো ছড়ানো হয়েছে আপনার। হ্যাঁ, ছড়ানো হয়েছে। সো আমি এটাকে কি আর বলবো, এটা তো বা আমি যতটুকু জানি যে 9 দফার নিয়ে যে আব্দুল কাদের আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু, জুলাই অভ্যুত্থানের বড় গুরুত্বপূর্ণ নেতা। শুধু সব গণঅভ্যুত্থানের সব নেতা আমার মানে ফার্স্ট ইয়ার থেকে পরিচিত, কারণ ওনাদের সাথে আমি আড্ডা দিতাম। হয়তো আমি ছোট ব্যক্তি বলে তারা এই অ্যাফিলিয়েশন নিয়ে কথা বলবে না, যেহেতু আমি তাদের পলিটিক্সে বিলং করি না। যদি বিলং করতাম হয়তো জুলাই ওই সময় আমার এই বিরুদ্ধে কথা বলতো না। এবং 21 জুলাই পরে আমার মূল আইডিটা ডিসেবল করে দেওয়া হয়। আমার আইডিতে কিন্তু আমি পোস্টগুলো আবার রিপোস্ট করেছিলাম, আপনি দেখেছেন কিনা জানি না। দেখেছি, রিপোস্ট করেছিলাম। তো আমি কি পোস্ট করেছি? 16 জুলাই আমি পোস্ট করছি শেখ হাসিনার পতন কেউ আটকাইতে পারবে না। তাহলে আমি কি করে জুলাই বিরোধী হই? এই কথা আপনি 16 জুলাই বলতে পারতেন? আপনি চেক করেন। এবং আইডি কেন ডিসেবল করছে আমার? সেই আইডির কারণে আমি কিন্তু মনিটাইজেশনও পাই না। আমাকে হাজার হাজার ডলার দেওয়া হয়, কিন্তু আমার মূল আইডি থেকে যেহেতু পেজ খোলা ছিল, আমার একটা পেজ আছে আপনি জানেন, দীর্ঘদিন আমি পড়াই, সেই পেজের কন্ট্রোল আমি নিতে পারি নাই। তাহলে এরপরে আপনারা জেনে শুনে ট্যাগিং কেন করবেন? বিকজ আপনার সাথে মত না মিললেই আপনার ট্যাগিং হয়। বাংলাদেশে এটা হয়, আপনিও খাবেন এটা। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাকে কিছুদিন পরে জুলাই বিরোধী বলবে। মুক্তিযোদ্ধারাই অনেকে রাজাকার হয়ে গেছে এক সময়। অনেক বড় বড় মুক্তিযোদ্ধারা তো ইয়াও পায় নাই, মানে মুক্তিযোদ্ধা ভাতাও পায় না, কার্ডও পায় নাই। যারা যুদ্ধ করছে এরা অনেকেই বঞ্চিত হয়েছে। তো এটা আসলে খুব ইন্টারেস্টিং। এই যে ট্যাগিং কালচারটা শামীম, এক পক্ষ আর এক পক্ষকে জঙ্গি, রাজাকার বা আলবদর বলছে, আর এক পক্ষ নানা রকম টেম্পো স্ট্যান্ড, এই চাঁদাবাজ, এই যে ট্যাগিং কালচারটা আছে বা মানে অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই ফ্যাসিস্ট তকমা দিয়ে দেয়া, এই কালচারটাকে আমাদের পরিবেশটাকে দূষিত করছে কিনা? অবশ্যই। রাজনীতিতে আমি কিছুদিন আগে কালকেও একজন নেতার বক্তব্য শুনলাম, বা আমি জাতীয় নির্বাচনের আগে থেকেও দেখছি যে অশ্লীলতার একটা রাজনৈতিক পরিভাষা হয়ে গেছে। কিন্তু আমরা রাজনীতিকে আমরা হাইয়েস্ট ফর্ম অফ ফর্মালিটি দেখি। সাধারণত আগে রাজনৈতিক নেতা হলে তার ব্যক্তিগত জীবন খুবই হিন্ডার হতো। আমরা যেটা জেনজি তারা হয়তো রাজনীতিবিদরাও প্রেম করে রাস্তাঘাটে, এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু আগে এটা করতে পারতো না। আপনি অনেক নেতার বই দেখেন নাই জীবনে, হয়তো তারা আছেন, তারা নিজেদের মতো ঘুরে বেড়ান, কিন্তু আমরা দেখি না, দেখতাম না একটা সময়। তারা তাদের পার্সোনাল লাইফকে হাইড করে রাখতো, কেমন যেন একটা ফর্মালিটি মেনটেন করতো। কিন্তু সেটা আসলে এখন একেবারে অনলাইনে এটা এমনভাবে ছড়ানো হয়েছে যে কোনো ব্যক্তির একটা ব্যক্তিগত জীবন থাকবে না। এই অশ্লীলতা, ট্যাগিং, এগুলোকেই আসলে রাজনৈতিক পরিভাষা হিসেবে গ্রহণ করেছে। এবং এখানে একটা জিনিস আমি মনে রাখি যে এইগুলো একসময় নর্মাল হয়ে যাবে। নর্মাল হওয়ার পরে যেটা হবে যে আপনি যদি সত্যিই কিছু করেন, এটা একদিন আপনার অপরাধ হবে না, কারণ মানুষ এটা নর্মালাইজ করে ফেলবে। সো এখন যেটা দেখছেন এটা আসলে সবে শুরু হয়েছে, তো এই জন্য এমন একটা সময় ব্যাপক এক্সপোজ হতো। মানে করোনার সময় যেহেতু সবাই বাড়ি ছিল, কে যে কারে হাই দিলেও এক্সপোজ করে দেয়। পরে এখন দেখবেন এক্সপোজ আসলে লোকে হাসাহাসি করে, কারণ একটা জিনিস ওভার হয়ে গেলে বিষয়টা আসলে নর্মাল হয়ে যায়। তো আমরা এটা দেখছি যে ট্যাগিং কালচার আসলে এত বেশি হয়েছে যে কে যে কখন কোন দলে চলে যায় কোনো কথা নাই। এবং ট্যাগ করার প্রধান উদ্দেশ্য, আপনাকে যে দলে ট্যাগ করবে আপনি বুঝবেন যে ওই দলের কোনো লজিক নাই। আপনি যার বিরুদ্ধে কথা বলছেন ওর কাছে লজিক থাকলে লজিক প্রদর্শন করবে। তো যখনই আমার যুক্তির শেষ হয় তখন ট্যাগের শুরু হয়। আপনি যখন হেরে গেছেন তখন ট্যাগিং দেবেন। ট্যাগ দেওয়া মানে হেরে গেছেন। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমার প্রধান আইডেন্টিটি হওয়া উচিত যে আমি বিশ্ববিদ্যালয়ের লিগাল স্টুডেন্ট কিনা, আমার বিরুদ্ধে কোনো অপরাধ আছে কিনা। যদি অপরাধ থাকতো তো আমি ভিপি ইলেকশনই করতে পারতাম না, কারণ যারা যারা ছাত্রলীগ করছে সবাইকে বাদ দেওয়া হয়েছে, বা যাদের এর আশেপাশে সম্পৃক্ততা আছে তো ইলেকশনই করতে দেওয়া হয়নি। তো ওটা প্রুফ করতো, তা না করে তারা কেন এই মিথ্যা করতে গেল, তারা হাইকোর্টে রিট করতো, তারা অবজেকশন দিত। আমি নিজেই তো বলছি যে হ্যাঁ থাকলে, কিন্তু তারা মিথ্যা প্রোপাগান্ডা কেন ব্যবহার করছে? যাতে আমাকে হারাতে হবে। এবং এর পরেও আপনি রেকর্ড ভোট পেয়েছেন। হ্যাঁ শামীম, ৭২ সালে প্রণীত সংবিধান সংস্কারের দাবি উঠেছে এবং আপনি একজন সচেতন এবং ব্যাপক পড়ুয়া তরুণ হিসেবে এই সংবিধানের কোন কোন ধারার ব্যাপারে দ্বিমত আছে এবং সংস্কার করা উচিত নাকি রহিত করা উচিত নাকি পুনর্লিখন করা উচিত, কি মনে হয় আপনার? না, আমার কাছে যেটা মনে হয় যে একটা জাতির তার জন্মের ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা তো সরাসরি নিজেদের বাবা মাকে নিয়ে সরাসরি কোশ্চেন করতে পারি না। সো আমরা যেহেতু 1971 সালে প্রথম সময় যখন বাঙালি নামের কোনো একটা জনগোষ্ঠী তার নিজের ভূখণ্ড ক্লেম করতে পারছে, এর আগে আমরা কিন্তু স্বাধীন ছিলাম এককালে, যখন আমরা প্রদেশ হিসেবে ছিল, মুঘলরা শাসন করছে তখন বাংলা প্রদেশ অনেক অংশেই স্বাধীন, 12 ভূঁইয়ারা শাসন করছে। তো নানাভাবে বাংলা কিন্তু সবসময় আলাদা ছিল।
ফলে একটা দেশ হয়ে ওঠা, যখন ন্যাশন স্টেট তৈরি হচ্ছে, ন্যাশন স্টেট প্রথম তৈরি হচ্ছে কখন? যখন ইংরেজদের শাসনে পতন হচ্ছে, আস্তে আস্তে জাতিভিত্তিক রাষ্ট্র হচ্ছে। সেই জাতিভিত্তিক রাষ্ট্রে আমরা ৭১-কে দেখি যে প্রথম বাঙালি বা বাংলাদেশিদের একটা জনগোষ্ঠীর নিজের একটা জায়গা, নিজের জমি হওয়া কিন্তু আমাদের সবারই স্বপ্ন থাকে যে জমি আমার নিজের হবে, একটা বাড়ি হবে। এই যে নিজের বাড়ি হওয়া, এটা একটা সূচনা। তবে এই জন্যই আসলে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী আছে সবারই একটা সমীহ আছে এই বিষয়টা নিয়ে, যে ৭২ সংবিধান যেহেতু আমাদের প্রথম সংবিধান, সেই হিসেবে সমীহ থাকবে। এবং এটা মানুষের প্রবণতায় যে প্রোগ্রেশন করা। আপনি স্থবির মানে কি? থেমে গেছেন। কোনো একটা জিনিস, সংবিধান তো একটা কিতাব, কিতাব মানে একটা বই, বইকে রিকারেক্ট করা যায় না, আমরা প্রত্যেক ভার্সনেই বই আপডেট হয়। এবং পার্লামেন্ট চাইলেই, পার্লামেন্ট যেহেতু সার্বভৌম কোন অর্থে, যেহেতু জনগণ সার্বভৌম, তার নিজের ইচ্ছা প্রকাশ করার সামর্থ্য আছে এবং জনগণ আপনাকে পাঠাচ্ছে। রিপ্রেজেন্টেশন মানে কি? আমি ভাই নিজে যাব না, তো আমি আপনাকে পাঠাইলাম, আপনি গিয়ে আমারটা দেখে নিয়েন, বলি না আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েন। তো এরকম ঘটনা আর কি। পার্লামেন্টারিয়ানরা যদি মনে করে যে তারা এটাকে সংশোধন করবেন, অবশ্যই সেটা করতে পারেন। এবং এই কোনো সংবিধানকে আমি স্ট্যাটিক মনে করি না, মানে ধর্মগ্রন্থ বাদ দিয়ে পৃথিবীর কোনো বইকেই আমি স্ট্যাটিক মনে করি না, যেহেতু আমি আমার ধর্মে বিশ্বাস করি। সেই জায়গা থেকে আমি মনে করি যে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে তার বাইরে যত গ্রন্থ আছে সবই পরিবর্তনযোগ্য এবং সেটাকে চাইলে আপনি ছুঁড়েও ফেলে দিতে পারেন। কিন্তু যেহেতু আমাদের সংবিধানটা একটা রাষ্ট্রের মৌলিক ব্যাপার, সেক্ষেত্রে আমরা যদি এটা ছুঁড়ে ফেলি তাহলে একভাবে আমাদের রাষ্ট্রকেই আমরা রাষ্ট্রদ্রোহিতা করলাম। সেই জায়গা থেকে আমরা মনে করি যে সংবিধান যেহেতু একটা কিতাব, সেটা কাদের দ্বারা নির্ধারিত হয়? বাই দ্য উইল অফ দ্য পিপল, রাইট? আমেরিকার কনস্টিটিউশনের কথা বলি, যখন সেটা প্রণয়ন করা হয় সেখানে 3টা কথা লেখা আছে: টু পারসিউ হ্যাপিনেস, লিবার্টি অ্যান্ড ফ্রিডম। মানুষ চাইলে রিভল্ট করতে পারে এগেইনস্ট দ্য নেশন, এগেইনস্ট দ্য কনস্টিটিউশন, এবং সে নতুন করে রিফর্ম করতে পারে ফর দ্য কনস্টিটিউশন। সো তারা কিন্তু এই 3টার কারণেই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, করে তারা নিজস্ব কনস্টিটিউশন পরিবর্তন করছে। অর্থাৎ কনস্টিটিউশন চাইলে ইজ দ্য উইল অফ দ্য পিপল, জনগণ চাইলে কনস্টিটিউশনকে বদলে দিতে পারে। কারণ এটা কি? ইট ইজ অ্যান এক্সপ্রেশন অফ দ্য পিপল, অর্থাৎ জনগণের ইচ্ছার প্রতিফলন ওই কিতাবটা। তো জনগণের ভিতরে যদি এই আকাঙ্ক্ষা তৈরি হয় যে আমি আমার বই পরিবর্তন করবো বা নিয়ম পরিবর্তন করব, এটা সোশ্যাল কন্ট্রাক্ট। হয় আমাদের মন্ত্রী সাহেব বলেন এগুলো পড়তে হবে রুশো টুসো, তো সোশ্যাল কন্ট্রাক্ট কারা তৈরি করে? আমরা সোসাইটিতে থাকবো, তো চলো একটা নিয়ম বানায়। আমরা থাকি না যে বাড়িতে ফ্ল্যাট যদি ব্যাচেলররা ভাড়া করে থাকে, একটা নিয়ম বানায়, আজকে ব্রাশ করবে অমুক, কালকে এটা মুছবে। এটা হচ্ছে আসলে এজ এ কনস্টিটিউশন, আমি ব্রড ফর্মে আর কি, যে আমাদের রাষ্ট্রটা কীভাবে চলবে, কোন জায়গাতে আমাদের। তো আমার কাছে যদি মনে হয় যে না আগেরটা ফাংশন করছে না, আমরা রিথিঙ্ক করতে পারি। ইটস ভেরি নর্মাল। আই মিন, এটাকে আমার স্ট্রিক্ট থাকা মানে কি? কেতাবের ভেতরে আটকে যাওয়া, মানে বইয়ের ভিতরে আটকে যাওয়া কিন্তু সাংঘাতিক জিনিস, যে আপনি আর সামনে আগাবেন না, আপনি যেটাই আটকেছেন ওইখানেই থাকবেন। ঠিক আছে, আমি দরজা জানলা বন্ধ করে দিলাম, আমি এই ঘরে বসে থাকবো। সো পুরো পৃথিবী আগায় গেছে। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় 5 রিপাবলিক নিয়ে আসা হয়েছে, অনেক ক্ষেত্রে আগের সংবিধান বাদ দেওয়া হয়েছে। সেটা আমি মনে করি যে সংবিধান স্ট্যাটিক থাকতে হবে, এটা কোনো বুদ্ধিমানের কথা নয়। তবে কিছু মৌলিক ব্যাপার থাকে, যেমন জাতীয় সঙ্গীত বা দেশের নাম, এগুলো তো মৌলিক ব্যাপার। সংবিধানের পুরো পৃথিবীতেই এগুলোকে স্ট্যাটিক ধরে নেওয়া হয়, যে এগুলো নিয়ে আসলে বিতর্ক করে কোনো লাভ নাই, মানে সময় নষ্ট পার্লামেন্টে। এবং আমাদের এই বিষয়ে ঐক্যমত থাকা উচিত। কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি মনে করি যে আলাপই করা উচিত না। জাতীয় সঙ্গীত কী হবে? একবার হয়েছে তো, ইট ইজ অ্যাকসেপ্টেড, আমাকে না মাথা না ব্যথালা করলেও কি অসুবিধা? অর্থাৎ আপনি এখানে জাস্ট পার্লামেন্টে যে সময় নষ্ট করছেন, যেখানে আপনার পিপলের কথা বলা উচিত। সো কিছু জায়গা হবে যেগুলো পার্টির ঊর্ধ্বে থাকবে, সেই জায়গাতে আমি মনে করি সংবিধানের কিছু অংশ আছে, যেমন জাতীয় সঙ্গীত বা এই অংশগুলো পরিবর্তন অযোগ্য, এবং এটা আগেই ঘোষণা করা হয়েছে। কিন্তু যে জায়গাগুলো পরিবর্তন যোগ্য, সেগুলোকে পরিবর্তন করতে যে কেউ পারবেন। এবং আই অ্যাপ্রিসিয়েট ইট যে যিনি করবেন তারা প্রোগ্রেশনের কথা বলছেন কিনা, আমরা সামনে আগাবো নাকি ওখানেই আটকে থাকবে, এটা আমাদের উপর ডিপেন্ড করবে। শামীম, বিপ্লবী ছাত্রনেতা যারা, তারা বলেন যে ভারতীয় আগ্রাসনকে খারিজ করার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। তো আমরা দেখেছি যে কিছুদিন আগেও সীমান্তে বিএসএফ আমাদের বাংলাদেশি তাদের গুলিতে নিহত হয়েছে। তো ভারত বেষ্টিত বাংলাদেশে আসলে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত থাকাটা আসলে কিভাবে সম্ভব? এটা আসলে পররাষ্ট্র বিষয়ক ব্যক্তিরা বলতে পারবেন। তো আমি যেটা নাগরিক হিসেবে মনে করি যে আসলে ব্যালেন্স অফ পাওয়ার কখন ক্রিয়েট হয়? যখন উই বোথ আর ইকুয়াল। যে কোনো, সেটা ইকোনমিক্যালি হতে পারে, সেটা আর্মসের ক্ষেত্রে হতে পারে। যে সকল রাষ্ট্র ইকুয়াল নয় তারা সাবজুগেটেড হবেই তার পার্শ্ববর্তী দেশ দ্বারা, এবং বড় রাষ্ট্রগুলো সবসময় মানে ছোট রাষ্ট্রগুলোকে শোষণ করে। ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া যে শুধু আমাদের সাথে এমন করছে এমন না, ইন্ডিয়া অনেক দেশের সাথে এমন করেছে, আশেপাশের দেশের সাথে।
কারণ সে তার কিন্তু সেই অনেকগুলো দেশে তারা পরাজিত হয়েছে সেখানে। হ্যাঁ সেখানে পরাজিত হয়েছে, কিন্তু ক্যাপাবিলিটিস তো আছে, তার ইনভেস্টমেন্ট সেখানে আছে। তো এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে যে আমরা ওই যে পলিটিক্যাল রেটরিক হিসেবে কথাটা বলছি, ভারত বিরোধিতা, শুধুমাত্র পলিটিক্যাল রেটরিক। আপনি যদি একটু খোঁজ নেন, অনেকেই যারা বিরোধিতা করে তারাই সবচেয়ে বড় লিয়াজু করে বসে আছে। এটা প্রমাণিত হয়, কিছু বছর পর পর এটা রিভার্স করে। তো এটার কারণ হচ্ছে যে আমরা আমাদেরকে কতটা ডেভেলপ করছি। আমাকে যদি কোনো একটা দেশের আগে উঠতে হয়, সবার আগে আমাকে হিউম্যান ডেভেলপমেন্ট করতে হবে। পৃথিবীর অলমোস্ট প্রতিষ্ঠানের সিও কোথা থেকে নিয়োগ হয়? যে প্রতিষ্ঠানের সিও হচ্ছে যে ওদের দেশে, সেখানে দেখা যায় ঝাড়ু দেয় আমার দেশের লোক। কেন আমরা আমাদের দেশের লোক এভাবেই মানুষ করছি, অথচ তার পটেনশিয়াল আছে। বাঙালিরা পৃথিবীর এমন কিছু না জয় করে না একটা সময়, তাই না? পৃথিবীর অনেক বড় বড় ট্যালেন্টেড ব্যক্তি আছে যারা কলকাতা থেকে পৃথিবীর মোস্ট অফ দ্য ইন্টেলেকচুয়ালস, ওয়াই? তারা কিন্তু একসময় বাংলাদেশে ছিল, হয়তো 47 দেশ থেকে চলে গেছে, আপনি তাদের ইতিহাস ভারত পড়লে বিভক্তির সময়। হ্যাঁ চলে গেছে, কিন্তু আলটিমেটলি দে আর বর্ন হিয়ার। সো তার মানে আমরা যে জিনিসটা করি না সেটা হচ্ছে শুধু কথা বলি, কাজ করি না। আমাদের ভাই একটা মিসাইল আছে, আপনি দেখছেন না ডিসপ্লেতে? তো আমরা জানি যে যুদ্ধ করলে আমরা হয়তো আমাদের মানুষ জীবন দিতে পারবে, এই ক্ষমতা বাঙালির আছে। এরকম জাতি পৃথিবীতে নাই। কিন্তু শুধু জীবন দিলেই তো হবে না, আমাদের তো ওয়েপন দরকার। তার মানে আমরা যতদিন পর্যন্ত আমার রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা করার মতো ডিফেন্সিভ মেকানিজম আমার হাতে নাই, ততদিন আমরা আধিপত্য থেকে বের হবো কী করে? মুখে বললে তো হবে না, এটা তো আমরা জানি। যখন দেখবে যে ও আমাকে একটা মারলে আমি তোকে দুইটা মারতে পারবো, তখন জীবনে মারবে না। এটা সাধারণ ঘটনা, বেসিক সেন্স দিয়ে আপনি চিন্তা করেন। অর্থাৎ আপনাকে ব্যালেন্স অফ পাওয়ারে আসতে গেলে আপনাকে আপনার নিজের সার্বভৌমত্বের এরিয়াকে ডিফেন্স করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে, এবং পার্শ্ববর্তী যে থাকবে তাকে বিট করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। যখন থাকবে তখন ব্যালেন্স অফ পাওয়ার। দেখবেন পৃথিবীতে যাদের নিউক্লিয়ার ওয়েপন আছে, তারা একজন আরেকজনের সাথে মুখে মুখে যুদ্ধে জড়ায়। 4 দিন যুদ্ধ করে, যে আমরা যেটাকে বলি টেস্ট ম্যাচ খেলে, দেন যুদ্ধ বন্ধ। আপনি পাকিস্তানের কথা চিন্তা করেন, জাস্ট ইমাজিন অ্যাবাউট পাকিস্তান এন্ড ইন্ডিয়া। জি, সারা বছর ধরে যুদ্ধ করে, মানে ঐতিহাসিকভাবে তারা নানা সময় যুদ্ধে জড়াইছে। সেই যুদ্ধ 8 দিন 10 দিনের বেশি স্থায়ী হয়নি, এবং সেটা খুব বড় অংশে কিন্তু প্রভাবিত করেনি। ছোটোখাটো একটা যুদ্ধ তারা খেলছে, কারণ তারা জানে যে আমাদের দুইজনেরই ব্যালেন্স অফ পাওয়ার আছে, নিউক্লিয়ার ওয়েপন আছে। সো এখন বর্তমান বিশ্বে নিউক্লিয়ার ওয়েপন একটা মাধ্যম হয়েছে, যাদের আছে তারা ব্যালেন্স অফ পাওয়ারে ঢুকে গেছে। ইরান যদি অ্যাসিভ করে, দেখবেন যুদ্ধ বন্ধ হয়ে গেছে, মিডল ইস্টের কোনো যুদ্ধ নাই, সেই ওখানে নেতৃত্ব দিবে, তাই না? একটা ব্যালেন্স অফ পাওয়ার আসবে। তো এই জন্য তাকে আনতে দিচ্ছে না। অর্থাৎ আমাদেরকে যদি আগাইতে হয়, তাহলে ইকোনমিক্যালি, সোশ্যালি অ্যান্ড অবভিয়াসলি কালচারাল ব্যাপারের চেয়ে সবচেয়ে বড় ব্যাপার আমাকে ডিফেন্স ঠিক করতে হবে। আই মিন, আমার যদি টেরিটরি রক্ষা করার মতো ক্ষমতাই না থাকে, ইট পাটকেল দিয়ে তো আর বন্দুকের সামনে যুদ্ধ করা যায় না। সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা এই অনুষ্ঠানে এসেছিলেন, তিনি বলেছেন যে ওরা স্ট্রাইকাল কোনো অ্যাটাক করলে এখানে তো আয়াতুল কুরসি আর দোয়া দরুদ পড়া ছাড়া আমাদের আর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই। সম্ভবত ডেলিস খান ভাই নাকি? হ্যাঁ, তিনি এসেছিলেন, রাইট। আচ্ছা, হ্যাঁ, আমি অলরেডি বলেছি যে বিষয়ে আমাদের অভিজ্ঞতা নেই, সেখানে নাগরিক হিসেবে চায়ের দোকানের বক্তব্য দেওয়া ছাড়া আমাদের কিছু করেন নেই। আমি যেটা দিলাম এখন চায়ের দোকানের বক্তব্যই আসলে, যেহেতু আমি নিজে পররাষ্ট্র বিষয়ে অত বেশি অভিজ্ঞ নই। তো আমার কাছে মানে খোলা চোখে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে অবভিয়াসলি নিজের দেশকে যদি ওইভাবে ডেভেলপ না করা যায়, ইরানকে করছে না, ইরান একদম আমেরিকার সহায় ফেলছে। কীভাবে? বিকজ অফ দ্য ওয়েপন। কম দামে ওয়েপন বানাইছে। আপনি কোটি টাকার একটা মিসাইল, মানে প্লেনকে ছোট্ট একটা মিসাইল মেরে সহায় দিচ্ছে। তো দেখেন আপনি এখানে ইকোনমিক্যালি ওর উইন করছে। আপনি 100 টাকা খরচ করে ওরা হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে দিবেন, কারণ ও নিজস্ব ডিফেন্স ডেভেলপ করছে, ওরা এত বছর ধরে এটাই করছে। আর আপনি শুধু আছেন বিশ্ববিদ্যালয় নিয়ে কি করে নেতা প্রডিউস করবো। হ্যাঁ, 17 বছর পরে একবার চাল চুরি করে ধরা খায়, বা 18 বছর তার পরিশ্রম করে। অনেক জায়গায় আমরা তেল চুরি করে বাড়ি রেখে দিচ্ছে। আমি মাঝে মাঝে বলি যে মানুষটা এত বছর পাচার করে দিচ্ছে টাকা। হ্যাঁ, অনেক বছর তারা পরিশ্রম করে যদি সামান্য এটুকু না করতে পারে, আপনার সেখানেও নিউজ করে দেন। হচ্ছে তো আমি ভিক্ষা করলে বেশি টাকা 20-25 বছরে পেয়ে যায়। যে বছর ধরে রাজনীতিতে সেবা করে আর সামান্য কিছু চুরি করে, সামান্য কিন্তু আমার কাছে মনে হয়, কারণ এত বছর ধরে আমি ভিক্ষা করলেও যদি নীলক্ষেত মনে বসতাম, তো হচ্ছে বেশি টাকা হয়তো আমি ইনকাম করতে পারতাম, তাই না? তো সেই আমি এই জন্য মাঝে মাঝে বলি, জার্নালিস্টরা যেগুলো কি বিষয় নিউজ করে, ছোট্ট একটা চুরি করছে, এটা নিয়ে নিউজ করে কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর একটা রিটার্ন আছে না, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। শামীম, নতুন প্রজন্মের ভোটার বা তরুণ সমাজ যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নয় এবং তারা স্বতন্ত্র চিন্তা করে, তো তাদের চিন্তাগুলো আসলে তাদের ব্যাপারে আপনার মন্তব্য কি, এবং রাজনৈতিক দলে যুক্ত হওয়া বা নতুন প্ল্যাটফর্ম খোলার সম্ভাবনা আছে কিনা? আপনি যেহেতু বরাবরই ব্যাপক দেশ এবং রাজনীতি সচেতন তরুণ। না, আমাকে প্ল্যাটফর্ম করতে হবে এরকম না, আমাদের কিছু মানুষের দরকার হবে যারা কথা বলবে। ঠিক আছে, অনেকে আবার বলে যে শুধু কথাই বলে। তো আপনি একটা সংবিধানে একটা মজা দেখবেন যে বাকিরা কথাই বলতে পারে না,
একজনই কথা বলে, তাহলে ওই কথা বলা লোকটা কিন্তু দাম আছে, কারণ কথা যদি ভুল বলেন খবর আছে, ভুল কথা বলে একদিন পালায় যেতে বাধ্য হয়েছে, তাই না? রাইট। সো কথার খুব দাম আছে। তো আমি যেটা মনে করি যে আমাদের তরুণদের ভিতরে আমি অনেকের ভিতরে পসিবিলিটি দেখি, কিন্তু দেখা যায় যে আমাদের প্রপার ওরিয়েন্টেশন বা গাইডেন্স এসব আমরা পাই না অনেক ক্ষেত্রেই। সো আমি আপাতত আমার কোনো প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার কোনো প্ল্যান নেই, বা আমি ভবিষ্যতে হবও কিনা জানি না। তবে আমাদের কাজটা হচ্ছে ডিসকোর্স ক্রিয়েট করা, সেটা আমি শিক্ষক হিসেবে করতে পারি, যেহেতু শিক্ষকের এক্সপোজার কিন্তু একজন রাজনৈতিক নেতার চেয়ে বেশি, অনেক বেশি। কারণ আমি আইডিয়াকে ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারি, যেহেতু আমরা একদম 4 বছর ধরে স্টুডেন্টের একেবারে প্রত্যেকটা চিন্তাকে আমরা রিথিঙ্ক করাইতে পারি। ডিপার্টমেন্টে এরকম আসলে ক্রিটিক্যাল স্টাডিজে। তো সেই হিসেবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি, এবং তরুণ যারা চেষ্টা করছে আমি তাদের ওপরে অনেকেই নজর রাখি যে মুভটা কীরকম হচ্ছে। নানা ক্ষেত্রে আমরা একজনের সাথে কথা বলি, কোলাবোরেশন করার চেষ্টা করি। এটা কোলাবোরেশনটা হচ্ছে যে পিপলস অটোনমির মতো, যে আপনি আপনার মতো ফাংশন করবেন এবং আমরা কেউ কাউকে বাধা প্রদান করব না। আলাদা করে আমরা যেটা করি অ্যাডভাইস, যেমন আমার কোনো সমস্যা হলে আমি কাদের ভাইকে একটা ফোন করি, যেহেতু সে আমার সিনিয়র ইন পলিটিক্স, যে ভাই আমার তো এই বিষয়টা এরকম মনে হচ্ছে যে এটা কীরকম হয়। আরেকজনের কাছ থেকে আমি পরামর্শ নিই, বা যারা আরও সিনিয়র লিডার আছে যারা নিজের জায়গাতে এখন আছে, কারণ আমি ওর পার্টির কারোর কাছ থেকে নিই না, ও তো তোর পার্টির পক্ষে বলবে যে ভাই এটা একটু কইরো না, ঠিক আছে? তো সেই জায়গা থেকে তরুণরা যারা আছে আমি মনে করি যে তাদেরও একটা অর্গানাইজড ফর্ম হয়ে ওঠা উচিত, এবং তাদের ডিসাইসিভ হওয়া উচিত। যে অনেক ক্ষেত্রে দেখা যায় ফিনান্সিয়াল কারণে কিন্তু পলিটিক্স এটা পার্টি খোলা খুব টাফ। অনেকগুলো তরুণদের পার্টি নষ্ট হয়ে গেছে কেন? কারণ পলিটিক্সের নিচে যে একটা ইকোনমি আছে, পলিটিক্যাল ইকোনমি বলি, এটা কে দিবে? একটা ফ্লোর ভাড়া করে এটুকু অফিস নিতে গেলেও যে ওই টাকাটা দরকার, এটা কোথায় পাবে? আমরা না হয় অনেকেই রাজনীতি করছি সেটা নিজের পকেটের টাকা নষ্ট করে, হ্যাঁ, এটা হবি হিসেবে দেখি, কিন্তু সবার ক্ষেত্রে এটা সম্ভব হয় না। সো এই জন্য তরুণরা বড় বড় দলগুলোতে যোগদান করতে বাধ্য হয়। সেই জায়গা থেকে আমি মনে করি তরুণদের আগে নিজেকে ডেভেলপ করা উচিত। আমার যদি দিন শেষে নিজের স্কিল না থাকে, আমি বলেছি যে বিদ্বান হচ্ছে পৃথিবীর সব জায়গায় সম্মান পায়, কিন্তু রাজা শুধু নিজের দেশে। তো আমরা যারা মনে করি তরুণদের ভিতরে এই জিনিস নিয়ে আসা উচিত যে আমি যদি স্কিল পার্সন হয়, কর্পোরেটের মতো ডায়লগ দিলাম, না, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যে আমার নিজের যদি ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট নিজের হয়, তাহলে পৃথিবীর কেউ আমাকে কিনতে পারবে না। অ্যাটলিস্ট নোবডি ক্যান ট্রেড অন ইউ। কারণ আমাদের যখন ফিনান্সিয়াল মানে স্টেবিলিটি থাকে না, তখনই আমরা আসলে বিগড়ে যাই সবাই পৃথিবীর। এই জন্য বললাম না যে পড়ার আগে সবাই জিজ্ঞেস করে যে ভাত খেয়েছেন কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। তো ভাত কাপড়ের ভাবনা থেকে না বেরোনো পর্যন্ত আপনি কখনোই রাজনীতিতে একক ব্যক্তি হিসেবে স্টেবল হতে পারবেন না। দ্যাটস মাই পরামর্শ, যে এটা করতে হবে, নিজেকে আগে ইনকাম সোর্স বের করতে হবে, যে আমি আর্ন করবো অ্যান্ড দেন আই উইল ইনভেস্ট অর আই উইল ডু এনিথিং এলস। সেলফ যদি আর্নিং না থাকে, স্টুডেন্ট পলিটিক্স বলেন আর যেই পলিটিক্স বলেন, আপনাকে গেলেই সারা জীবন এই যে দাসত্ব করে যেতে হবে। সামান্য কয়েকদিনের এই ফাঁকি দিলেন, একটু কোকটোক খাইলেন, চা সব সমুচা আছে ডাবিতে আর সিঙ্গাড়া, এগুলো খেয়ে আপনার জীবনটাই নষ্ট হয়ে গেল। এটা করা যাবে না। এবং আপনার স্বপ্নের বাংলাদেশটা কেমন, এবং এশিয়া পোস্টের দর্শকদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য হচ্ছে যে বর্তমানে মিস ইনফরমেশন এবং তথ্য প্রযুক্তির যুগে আমরা অনেক তথ্যই দেখি যেগুলো আসলে আমরা বিস্তারিত না দেখি, শুধু ক্যাপশন পড়েই মানুষকে গালিগালাজ করি, নানাভাবে মানুষকে জাজ করি। এই সময় থেকে আমাদের একদিন বেরিয়ে আসতে হবে। আমরা প্রত্যেকের মানুষকে রিড করার আগে এটা বিবেচনা করব যে মানুষ মাত্রই ভুল করবে, এটা স্বাভাবিক ঘটনা, না হলে মানুষ ফেরেশতা হতো। সো মানুষের ভুল থাকতেই পারে। আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল না থাকলে আসলে ডেমোক্রেসির সৌন্দর্য থাকে না। সো শ্রদ্ধা আমাদের প্রত্যেকের প্রতি থাকতে হবে, এটা আমরা সবসময় চালু রাখবো। এবং আমি নিজে আপনাদের কাছে দোয়া প্রার্থী, যেহেতু আমি শিক্ষকতা পেশায় রয়েছি, আমি যেন আমার প্রফেশনে ভালো করতে পারি। এবং এশিয়া পোস্টকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, আবিদ আজম ভাইকে এত সময় ধরে আমার এই বকবক শোনার জন্য। এবং আপনারাও যে শুনেছেন, চায়ের কাপে আড্ডা, আসলে চাই কিন্তু আছে। সো আমরা একটা চায়ের দোকানের মতো আড্ডা দিলাম, এই আড্ডাকে সহ্য করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। শামীম হোসেন, আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ততার মধ্যে দীর্ঘ সময় আমাদের দেওয়ার জন্য, এবং আন্তরিক শুভকামনা। এবং আপনি যে অভূতপূর্ব সম্ভাবনা এবং নেতৃত্বের প্রতিশ্রুতি বহন করছেন, সেটাও যেন ফলপ্রসূ হয়, সেই শুভকামনা রইল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এশিয়া পোস্ট আলাপনে এ পর্বে আমাদের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের তরুণ সমাজের উজ্জ্বল প্রতিনিধি শামীম হোসেন। এশিয়া পোস্ট আলাপনে আগামী পর্বে দেখা হবে নতুন সময়ে নতুন অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এশিয়া পোস্টের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।